সোনা আমার পুতুল, ব্যথা পেয়েছিস? মা ইচ্ছে করে এসব করেনি। ভাইয়ের জান, তাকা আমার দিকে। তোর এই অবস্থা কেন? কথা বল পুতুল, তাকা আমার দিকে। তোষা তাকালো, তবে কথা বলল না। কথা বলার শক্তি পেলও না। বাহের বুকে মিশে রইল কিছুক্ষণ। এরপর নিজেই সরে এসে বাবার গালে হাত বুলালো। উঠে দাঁড়িয়ে সোজা আরহামের কাছে এসে বাহু জড়িয়ে ধরে মিনমিন করে বলল, বাসায় চলো প্রাণ। তোষার অস্বাভাবিক আচরণে ভয় পেল আরহাম। এই সময় এতটা শান্ত কেন? তুষ কোনো মতে আরহাম বলল, আজ থাকি প্রাণ আমরা। চলো বাসায় যাব। কথাটা বলে আরহামের বুকে মুখ লুকালো। তুহিন দুনিয়া ত্যাগ করেছেন আর 4 দিন। 4 দিনের দিন নাকি সকলের মন পাথর হয়ে যায়। শোক ধীরে ধীরে কমতে থাকে। এক সময় রয়ে যায় শুধু স্মৃতি। শেখ বাড়ির কেউই হয়তো ভালো নেই। তুষার মাকে সামলাতেই হিমশিম খাচ্ছে। খাওয়া নাওয়া ত্যাগ করে বসে থাকেন তিনি। তুষার মুখে তুলে দিবে, খাবে, নয়তো নাই। এদিকে তুষার খবর নেওয়া হচ্ছে না, ওইদিকে তথ্য। কোন দিকে কি সামাল দিবে তুষার তাই ভেবে পাচ্ছে না। আদনান দরজায় নক করতেই তুষার তাকালো। ইশারায় আসতে বলতেই আদনান নিঃশব্দে প্রবেশ করে। বড় ভাইয়ের সামনে দাঁড়িয়ে থাকতেই তুষার বলল, বস। চাচি খেয়েছে ভাই? একটু ভাত খোলো। মসজিদে যাব একটু পর, নামাজের পর মাদ্রাসায়। গোছানো আছে সব ভাইয়া, কবরস্থানে যাবে। সকালে গিয়েছিলাম। ও। একসময় চুপ করে গেল আদনান। তুষার তা লক্ষ্য করে বলল, কিছু বলবি? তুষ কোথায় আছে ভাইয়া জানো? তুষার গহীন দৃষ্টিপাত করতেই আদনান নিজেকে সামলে বলল, ওই দিন তো এলো তাই। তাই রোজ রোজা আনবে আরহাম? এমনটা না। তাহলে কেমনটা? রেগে যাচ্ছ? না। আমার দিকটা। তোর কোন দিক দিয়েই আমি ভাবতে চাই না আদনান, আর নাই কোনোদিন চাইবো ভাবতে। 1000বার সবাইকে বলেছি দুইজনকে একসাথে থাকতে দিতে, তাদের সুখ বেই কিছুই হতো না। আরহাম পাগল না, এটা কে জানে? সামান্য একটা সমস্যাকে ঘিরে তাদের সাথে প্রতারণা করা হলো। এখন যখন নিজেরা সুখ খুঁজতে বাড়ি ছাড়লো, তাতেই সব দোষ ওদের। এটাও আমাকে মানাতে হবে। আর হ্যাঁ, এত সবে নিজেকে নির্দোষ ভাবার চেষ্টা করিস না। আপন ভাইয়ের ভালোবাসার দিকে নজর দিয়েছিলি তুই। এই থেকে গর্বিত কাজ আর কী বা হতে পারে? মাথা নিচু করে সবটাই শুনলো আদনান। সে মানে তার দোষ আছে, বরং একটু বেশিই আছে। তুষার উঠে বের হতেই আদনানও বেরোলো। তখনই চোখ খুলল ওর মা। তার চোখ গড়িয়ে পানি পড়ছে। ভুল মানুষ একসময় বুঝে, কিন্তু আফসোস তখন সঠিকটাকে গ্রহণ করার ক্ষমতা কারো হাতে থাকে না। বারান্দার ঠাই খুলে দাও। তোষা থাই ধরে দাঁড়িয়ে থেকে কথাটা বলল। আরহাম সাইড টেবিলে খাবার রাখতে রাখতে ডাকলো, খেতে আয় প্রাণ। এটা খোলো। কেউ নেই ওখানে। আচ্ছা আমি দেখেছি, বাবা এসেছিল মাত্র। কেউ আসেনি প্রাণ, এদিকে আয়, খাবি? খুলে দাও না। এবার বড়ই কাতর শোনালো তুষার কণ্ঠ। না পেরে আরহাম এগিয়ে এলো ওর দিকে। তুষার হাতটা ধরে চোখে চোখ রেখে বলল, ওখানে চাচ্চু নেই। চাচু নেই, বাবা আছে। আরহাম তুষার কাঁধ সমান গোল করা চুলগুলো কানে গুজে দিতে তুষার ঘাড় কাত করে মুখ কুচকাল। আরহাম তুষার গালে হাত রাখল, অতঃপর কপালে চুমু খেয়ে বলল, চাচ্চু নেই প্রাণ। জানি তো। তাহলে জেদ করছিস কেন? খেতে আয়। বাবা আছে। আরহাম দীর্ঘ শ্বাস টানল। বিগত 2 দিন তোষা ছিল একদম নির্বাক, চুপচাপ, ঠিক অতি শোকে পাথর। কিন্তু গত 2 দিন ধরে সে এমন করছে। আরহাম তাকে এখন ইনসুলিন বাদে কিছুই দিচ্ছে না, অথচ তোষার আচরণ তার স্টাডি অনুযায়ী সম্পূর্ণ ভিন্ন। ও বারবার বলছে তুহিনকে দেখছে। সে ডাকছে ওকে, হাত বাড়িয়ে ডাকে, 2 হাত মেলে দিয়ে ডাকে। তোষার তখন মন চায় দৌড়ে বাবার বুকে চলে যেতে, কিন্তু সম্ভব হচ্ছে না তা আরহামের জন্যে। আরহাম থেকে যেতে দেয় না। গতকাল রাতে যখন তোষা তাদের সুখের মুহূর্তে হঠাৎ বাবা বলে চিৎকার করে উঠল, তখন ভয় পেয়েছিল আরহাম। তোষা নিজে থেকেই তাকে ডাকলো। আরহাম যখন পাগল হয়ে উঠল, তখনই তোষা পাগলামি শুরু করলো। কতটা কষ্টে তোষাকে আর নিজেকে সামাল দিল আরহাম। দীর্ঘ এক দম নিল আরহাম। বারান্দার থাই খুলে তোষার হাত ধরে গেল সেখানে। আশেপাশে কিছু খুঁজার নেয় তাকালো তোষা। আরহাম পরখ করলো ওকে। তোষা না পেয়ে এবার ডাকলো, বাবা, বাবা বেরিয়ে এসো। এই যে আমি, এতক্ষণ আর ডাকলে, এখন কোথায়? প্রাণও এসছে বাবা। তুহিন আসে না, আসবে না। তোষার মুখটা ধীরে ধীরে লাল হতে শুরু করলো। আরহামের দিকে তাকাতে আরহাম খেয়াল করলো তোষার রাগী মুখটা। ধরে রাখা হাতটা ঝাড়া দিয়ে তোষার রুমে এসে খাটে উবুর হয়ে শুয়ে পড়ল। আরহামও থাই লক করে এলো। তোষার পিঠে হাত রাখতেই তোষা আরহামের বুকে ঝাঁপিয়ে পড়ে। আরহামও তুষকে আগলে ধরে মাথায় হাত দিয়ে বুঝাতে চাইল, প্রাণ আমার, প্লিজ কাঁদিস না, চাচ্চু নেই এখানে। আছে। কথা শুন তুষ। তুই শুনবে না তোমার কথা। বলেই আরহামের বুকে কামড়ে ধরে তোষা।
হঠাৎ আক্রমণে আরহাম ব্যথায় কুঁকড়ে উঠে, তবে তোষা ছাড়ল না। নিজের যে দেশে তার দাঁতের প্রয়োগ করছে আরহামের বুকে। আরহাম আর সহ্য করতে না পেরে ছাড়াতে চাইলো, এবার পারল না। একদম চুটার মতো লেগে আছে তোষা। মুখে নোনতা স্বাদ পেতে তোষা এবার আরো জোরে যখন দাঁত বসালো, তখনই আরহাম মৃদু স্বরে চেঁচালো। আহ, ছাড় দুষ। এক প্রকার জোর করে ওকে সরালো। আরহাম সরে উল্টো ঘুরে বসে রইল তোষা। তার মুখে আরহামের রক্ত। বুকে হাত চেপে বড় বড় শ্বাস ফেলতে ফেলতে বিছানায় শুয়ে পড়ল আরহাম। বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। তার গায়ে টি শার্টটা টেনে ছুঁড়ে মারে নিচ্ছে। অনেকটা দাঁত বসেছে ওখানে। টিস্যু দিয়ে রক্ত মুছে যেই না উঠবে, তখনই ওর উপর হামলে পড়ে তোষা। আরহাম দুর্বলভাবে ছাড়াতে ছাড়াতে বলল, এখন না, ছাড়। এক্ষুনি। কথাটা বলেই আরহামের বুকের ক্ষততে চুমু খায় তোষা। বুকে উঠে নিজেকে উৎসর্গ করতে চায় আরহামের মাঝে। হঠাৎ পরিবর্তনের কিছুই বুঝল না আরহাম। তোষার এমন আচরণের কারণ তার অজানা। 4 দিন যাবৎ ইঞ্জেকশন অফ রেখেছে আরহাম। তোষার বাকি কাউকে মনেও পড়ে না, শুধু তার বাবাকে দেখছে, প্রাণকে দেখছে, এটাই করে যাচ্ছে। আবার হুটহাট আরহামের মাঝে বিলীন হচ্ছে। তোষার অনিয়ন্ত্রিত স্পর্শে এবার আরহামও নিয়ন্ত্রণ হারালো। তবুও শেষবার তোষাকে সরাতে চাইল, কিন্তু সম্ভব হলো না। তোষা পুরোপুরিভাবে আরহামকে নিজ আয়ত্তে এনেছে। এই কাজটা অতি সূক্ষ্মভাবে করতে জানে সে। বিরসতার ঘেরা দিনটাতে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে তথ্য। এটাকে অবশ্য পুল বলা যায় না, বিরাট বড় একটা অগভীর পানির পুকুর। মূলত এদিকটাতে আজ ট্রেনিং চলছে। তথ্য তাদের গাইড হিসেবে নিয়োজিত এখানে। মনমরা হয়ে তথ্য আপাতত এদিকটাতে বসে আছে। সূর্য এখনো ডুবেনি। ডুববে ডুববে একটা ভাব। তথ্যর মনে ওর জীবনে সূর্যটা ডুবে গিয়েছে। ডুবলো তো ডুবলো, এখনো উদয় হলো না। কোথায় যে হারালো, দীর্ঘ শ্বাস ফেলার কিছুই নেই ওর। এদিক ওদিক হাঁটতে হাঁটতে আশেপাশে তাকালো তথ্য। ওর দিকেই একজন হেঁটে আসছে। তথ্য তাকে চিনে, ওর সিনিয়র অফিসার। এই ব্যক্তি তথ্যকে অনেক সাহায্য করেছে তুষারকে পেতে। ওনাকে আসতে দেখে তথ্য পদচারণা থামালো। সম্মুখের ব্যক্তিটিকেও সামনে দাঁড়াতেই তথ্য স্যালুট করলো। বরাবর দাঁড়িয়ে অফিসার অল্প হেসে তথ্যকে ভিন্নভাবে সম্বোধন করলো আজ। মিসেস তুষার, কি খবর? তথ্য লজ্জা পেল কিছুটা। কি এক অবস্থা করেই না তুষার পাগলটা ওকে বিয়ে করলো। পুরোই হুলস্থুল এক কাণ্ড। মানিজ্জত বাকি রইল না কিছু। তথ্যকে লজ্জা পেতে দেখে অফিসার এবার অল্প শব্দ করে হাসলেন। তার হাতে থাকা কাগজটা তথ্যকে দিয়ে শুধু বললেন, হি ইজ ফাইন, ডোন্ট ওয়ারি। তথ্য প্রশ্নবোধক চাহনি দিল। অফিসার ইশারায় কাগজটা দেখিয়ে চলে গেলেন। দ্রুত পায়ে রুমে ছুটল তথ্য। দরজা লাগিয়ে বসলো একদম মেঝেতে। তুষারের চিঠি। এই ডিজিটাল যুগে এই চিঠির মানে তথ্য খুঁজে পেল না। দুরু দুরু বুকে কাগজটা খুলতেই মতির দানার মতো ঝরঝরা লেখাগুলো নজর কাটল তার। প্রিয় প্রাণ, প্রাণ বলেই সম্মবোধ করলাম তোমাকে তথ্য। তুমি আমার প্রাণের এক অবিচ্ছেদ্য অংশ, আমার প্রাণের টুকরা, আমার প্রিয় প্রাণ। তোমাকে একা ফেলে এসেছি বলে রেগে আছো? টেনশন হচ্ছে? ভাবছো না তো যে তুষার ছেড়ে চলে গেল? 6 মাস তো আর কম নয়। বুঝি, আমি জানি, কিন্তু কি করব বলো? তুমি তো সাধারণ কোনো পুরুষকে ভালোবাসোনি তথ্য। বেসেছো ঝামেলায় পরিপূর্ণ এক দায়িত্ববান সন্তানকে, এমন এক কঠোর পুরুষকে যে নতুন বিবাহিত এক রাতের আদরের বউকে রেখে চলে আসে। আমি এতটাই কঠোর তথ্য, ঠিক এতটাই কঠোর, যতটা কঠোর হলে সোহাগে পরিপূর্ণ আমার ঘ্রাণে মত্তে থাকা নতুন বউকে রেখে চলে এলাম। জানো আমি এতটাই কঠোর। কিন্তু কি জানি হলো বুঝলে, আমি ভেঙে গেলাম। প্রথম ভাঙলাম যখন বাবা ছেড়ে চলে গেল। বাবার ফিরবে না তথ্য। সে 6-5 কষ্ট নিয়ে চলে গেল পৃথিবীর মায়া ত্যাগ করে, অথচ ত্যাগ করতে পারল না তার পুতুলের মায়া। দ্বিতীয়বার আমি আবার ভাঙলাম তথ্য। আমার পুতুল, আমার পুতুলটা যাকে আমি আমার সন্তানের মতো ভালোবেসেছি, সে নিজের মধ্যেই নেই। কেমন যে হয়ে গেল আমি বুঝতেই পারলাম না। বিশ্বাস করো তথ্য, আমার বুকের পাঁজরের হাড়টা বুঝি মচকে গেল। কেমন জানি দম বন্ধ বন্ধ লাগে। তথ্য ওকে এমনভাবে দেখছে যে আমার কি কষ্ট হলো আমি বুঝতে পারলাম না। জানো তথ্য, আমাকে কাঁদানো এত সহজ না, অথচ আমি প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছি। তুমি কাছে থাকলে তোমার বুকটাতে মুখ গুজে কেঁদে বুক হালকা করতাম। প্রাণ আমার, আমি ফিরব। তুমি মন খারাপ করো না, করেও লাভ হবে না। তুমি তো নিষ্ঠুর এক পুরুষকে বিয়ে করেছো। ভালো থেকো বলতে পারলাম না, জানি না কতটা ভালো থাকতে পারবে। ইতি তোমার প্রিয় প্রাণ। চিঠিটা পড়া মাত্র ঝরঝরে কেঁদে উঠল তথ্য। কাগজটা বুকে জড়িয়ে কেঁদে উঠল শব্দ করে। কোথায় যাবে ও এখন? কোথায় পাবে ওর পুরুষটাকে? তুষারের এই কষ্ট কিভাবে লাঘব করবে ও?
বিছানার কোনায় গুটিয়ে বসে আছে তোষা। দরজা বন্ধ ওদের রুমের। আরহাম বাসায় ফিরেনি এখনো। ভয়ে ভয়ে তোষা বার দুই ডাকলো আরহামকে। আরহামের সারা শব্দ না পেয়ে ভয়টা বেশি বাড়লো। ও দেখেছে ওর বাবা এসেছিল। দরজা ঠকঠক করার শব্দ হলো প্রথমে। তোষা যখনই বলল কে, তখনই তুহিন উত্তর করলো, এর মানে ওর বাবা এসেছে, তোষাকে ডেকেছে। একটু পরেই বারান্দায় দাঁড়িয়ে ডেকেছে তোষাকে। আরহামকে বললে আরহাম কিছুতেই বিশ্বাস করে না। তোষার কান্না পায় তখন। হঠাৎই তোষা দরজার দিকে তাকাতেই দেখলো তুহিন দাঁড়িয়ে। বালিশে মুখ লুকিয়ে ফেললো তোষা ততক্ষণে। একটু পর ধীরে ধীরে এক চোখ বের করে দেখলো না, যায়নি ওর বাবা, এখনো দাঁড়িয়ে। তার মুখটাতে হাসি নেই, কেমন দুঃখ দুঃখ মুখটা। ধীরে ধীরে পুরো বালিশটাই সরালো তোষা। তুহিন ডাকলো, পুতুল। বাবা। হ্যাঁ বাবা, এদিকে আয় আম্মু। ভয় হয়। বাবাকে ভয় হচ্ছে কেন পুতুল? আমার পুতুল তার আব্বুকে ভয় পায়? তুমি তো চলে যাও বাবা। যাব না। তাহলে কি করব মা? থেকে যাও। জায়গা নেই তো, কোথায় থাকবো? আমার কাছে থেকে যাও, অন্তত আরহাম ভাই আসা পর্যন্ত। উনি বিশ্বাস করে না। তুই করিস কি বিশ্বাস? তোমাকে? হ্যাঁ। 3 সত্যি বাবা। তাহলে যাবি বাবার সাথে? কোথায়? মাত্রই না বললি বিশ্বাস করিস। আমি চলে গেলে আরহাম ভাই কাঁদবে বাবা। আমিও কাঁদে পুতুল, কাঁদতে কাঁদতে আবার বুকে ব্যথা উঠে যায়। বাবার সাথে চলবি না আম্মু? চলবো তো। রাতে বারান্দায় আসবি, বাবা অপেক্ষা করব। আরহাম ভাই আসা পর্যন্ত থাকো না বাবা। রাতে আবার আসবো মা। তোষা ঘাড় নাড়ল। তুহিনের যাওয়ার পানে তাকিয়ে রইল তোষা। এদিকে হতবাক হয়ে তাকিয়ে রইল আরহাম। 10 মিনিট হবে সে বাসায় ফিরল। রুমে ঢুকেই দেখলো তোষা কথা বলছে। প্রথমে আরহাম না বুঝলেও পরে বুঝলো তুহিনের সাথেই কথা বলছে। আরহাম যে ওর সামনে দাঁড়িয়ে 10টা মিনিট যাবত তা খেয়ালই হয়নি ওর। তবে কি তোষার হ্যালুসিনেশন হচ্ছে? এর প্রখরতা কি এতই বেশি যে দিনদাহারে তোষা কল্পনা করছে? আরহাম এসব বিষয়ে যথেষ্ট পটু। তার জানা আছে ট্রিটমেন্ট, তবে তোষা রেসপন্স করে না ওর কথা অনুযায়ী। এটাই হলো সমস্যা। বাবা এসেছিল প্রাণ। তোষার কথায় ধ্যান ভাঙলো আরহামের। তোতা পাখির ন্যায় তোষা বলে গেল তার বাবা এসেছিল। কি কি কথা হলো আরহাম শুনলো সবটা। তবে এখন আর তোষার ভুল ভাঙাতে চাইলো না। প্রচন্ড মাথা ধরেছে আজ, এমনিতেই মাথা ধরে আছে আজ। তুই কি খাবি না? আগে বাবার কাছে যেতে দাও। রাগাস না আমায় তুষ। তুষ খাবে না, আগে বাবার কাছে যাবে। তার মধ্যে তোষার জেদ ধরে খাবার না খাওয়াতে রাগ হলো আজ আরহামের। এতদিক সামাল দিতে দিতে সে হয়রান। তবুও ধৈর্য ধরে তোষার হাত টেনে ধরে বসাতে নিলেই তা ঝাড়া দিয়ে ফেলে দিল তোষা। আরহাম এবার রাগী দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, খেতে বস। খাবো না। বস বলছি। না। তোষার জেদ এবার কাজে লাগলো না। হাতের প্লেটটা সজোরে টেবিলে রেখে উঠে দাঁড়ালো আরহাম। তোষার হাত টেনে ধরে দিল এক ধমক। এই প্রথম, হ্যাঁ এই প্রথম আরহামের ধমকে কেঁপে উঠল তোষা। আরহাম ওর বাহু চেপে ধরে জোরে ধমকে বলল, বল খাবি, খাবি বল। তোষা বড় বড় চোখ করে দেখে যাচ্ছে আরহামকে। আরহাম তোষার জবাব না পেয়ে এবার দ্বিগুণ জোরে ধমকে উঠল, বল খাবি। বল খাবি, বল খাবি। ভয়ে ভীতু তোষা বুঝহারা হলো। বারবার এটাই বলে যাচ্ছে। আরহাম আস্তে করে ওর হাতটা ছেড়ে দিল। তোষার মানসিক অবস্থা ঠিক কতটা খারাপ হচ্ছে তার অনুমান করা যাচ্ছে। আরহাম ঝট করে ওকে বুকে চেপে ধরলো। তোষা এখনো বিড়বিড় করছে। বল খাবি। আরহাম বেশ সময় নিয়ে চেষ্টা করলো তোষাকে খাওয়াতে, তবে তোষা আজ খাবেই না। অগত্যা বারান্দার লক খুলে আরহাম। তোষা এদিক ওদিকে ওর বাবাকে খুঁজছে। আরহাম ওর পাশে বসিয়ে বলল, এখন নিয়ে আসি, খাবি। বাবা আসবে বলেছিল। আরহাম কথা না বলে উঠে গেল প্লেট আনতে। রুমে ঢুকা মাত্রই আরহাম শুনতে পেল তোষার গলা। ঘুরে তাকানো মাত্রই দেখলো তোষা রেলিং ধরে নিচে তাকিয়ে ডাকছে, বাবা উপরে এসো বাবা। প্রাণ পড়ে যাবি। তুষ তুষ। আরহাম ডাকতে ডাকতে দ্রুত পায়ে আসতে নিলেই তোষা বলতে লাগলো, বাবার কাছে যাব। বাবা ডাকে আমাকে। বলেই উঁচু জায়গাটাতে উঠে লাফিয়ে পড়ে বাবার কাছে যেতে চাইলো তোষা। মুহূর্তেই ধপ করে একটা শব্দ হলো। এই 22 তলার উপরে মুহূর্তে নিস্তব্ধতায় মরে গেল। ধপ করে বসে পড়ল আরহাম। গলা দিয়ে শুধু বেরোলো একটাই শব্দ, তুষ। বিছানায় মাথা ঠেকে শুয়ে আছে আরহাম। এই তো গত 1 মাস ধরে তার শরীর খারাপ করছে। মাত্রাতিরিক্ত দুর্বল মনে হয় নিজেকে। এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে রইলেও মেঘলা আকাশটার নিচে তার নিজের জীবনটাকে বড্ড অগোছালো মনে হলো। পরক্ষণেই মনে হয় না, এই অগোছালো জীবন যেটাতে তার তুষ আছে সেটাই সুন্দর। একটু হাত বাড়িয়ে টেবিল থেকে প্রোটিন শেকটা হাতে তুলে ছিপি খুলে গটগট করে কয়েক ঢোক গিলল। ইদানিং শরীরচর্চা করা হচ্ছে না, নিজের যত্ন নিতে ইচ্ছা হয় না। তোষাটা কেমন কেমন করে, সারাক্ষণ লেগে লেগে থাকে। এই যে এখনো আরহামের বুকে শুয়ে আছে, আজ কিছুতেই ও বিছানায় শুবে না। বিছানা নাকি শক্ত, তাই আরহামের বুকে চড়ে শুয়ে আছে।
আরহামের যদিও বুকে এখন ব্যথা হচ্ছে, তবুও সে তোষাকে সরাবে না। থাকুক তার প্রাণ তার বুকে। এই বুক থেকে সরলেই উল্টো আরহামের কষ্ট হয়। সেদিনের কথা ভাবতেই আজ ওর বুক কেঁপে ওঠে ভয়াবহভাবে। ওই দিন তোষা যখন পাগলামি শুরু করলো, তখন লাফ দেওয়ার আগেই জ্ঞান হারালো তোষা। উঁচু জায়গাটা থেকে পড়লো কার্নিশের কোনায়। আরহাম দৌড়ে গিয়ে তোষাকে বুকে জড়িয়ে ধরে। একটুর জন্যে, শুধুমাত্র একটুর জন্য তোষা বেঁচে গিয়েছিল, তবে মাথায় আঘাত লেগেছিল একটু বেশি। ড্রেসিং করে ব্লিডিং থামালেও তোষার আচরণে ভিন্ন পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল সেই সপ্তাহ থেকে। আরহাম বাদে কাউকেই চায়নি তোষা। তুহিনের নামও মুখে তুলে না। ও কি চাচ্ছে আরহাম ঠাউর করতে পারছে না। সারাক্ষণ তার আরহামকেই লাগবে। ওকে ঘুম পাড়িয়ে বাসা থেকে যেতে হয়। ভয় তো আরহাম সেদিন পেল যেদিন সিসি ক্যামেরায় দেখলো ঘুম থেকে উঠে বাচ্চাদের মতো করে হাউমাউ করে কাঁদছে তোষা। কাঁদতে কাঁদতে তার মুখে শুধু একটাই ডাক, প্রাণ। তার প্রাণকে ডাকতে ডাকতে সে কেঁদে অস্থির। সব ফেলে ঘন্টার এর মধ্যে ছুটে এলো আরহাম। রুমের লক খুলে তোষাকে বুকে জড়িয়ে যখন মাথায় হাত বুলালো, তার কত পরে গিয়ে থামলো ওর তুষ। শাস্তিস্বরূপ সে কত ক্ষত বিক্ষত করে দিল আরহামের বুক। ধারালো দাঁতে তোষা ইদানিং খুবই বাজে ব্যবহার করছে। আরহামের বুকে এখন প্রায় সময় ব্যথা হচ্ছে। সেদিন কামড়ে যে ধরলো, ছাড়তেই চাইলো না। ব্যথার চোট সামলাতে না পেরে চোখ দিয়ে পানি পড়ে যখন তোষার মুখে পড়লো, তখন গিয়ে ছাড়লো পাজিটা। কাচুমাচু মুখে হাসি ফুটিয়ে কি সুন্দর করে বলল, চুমু দিলেই ঠিক হয়ে যাবে। অথচ আরহামের অবস্থা বেগতিক হয়ে গিয়েছিল। বুকে হাজার বরফ ঘষেও কাজ হলো না। সেদিন রাতে তখন তোষা বুকে ঘুমাতে চাইলো, তখন আরহাম ব্যথায় মুখ খিচে যে চোখের পানি চাললো, তা কি তোষা দেখেছিল? দেউকলিক তোষার অনুভূতি প্রবণতা জাগ্রত ছিল। সে কি বুঝে তার প্রাণের কষ্ট? তোষা নড়চড় করতেই আরহাম ধীরে ধীরে তোষাকে বুকে আরেকটু চেপে ধরে কোলে তুলল। এভাবে কতক্ষণ থাকবে? ওকে নিয়ে বিছানায় শুলেও শান্তি মিলল না। তোষা আরহামকে আঁকড়ে ধরে বুকে মাথা রেখে ঘুমালো। ব্যথা লাগলেও আরহাম সরালো না, বরং কপালে গাঢ় চুমু খেলো। তুষারের সাথে বরাবর বসা আরহাম। বড় ভাইকে সে যথেষ্ট সমীহ করে, তাই মাথা নিচু করে রাখা আরহামের। তুষার আরহামের হাতের উপর এক হাত রাখতে চমকে উঠল আরহাম। ওর চমকানিতে মৃদু হাসলো তুষার। সেই ভঙ্গি বজায় রেখে প্রশ্ন করলো, তোর মন কি বলে আরু? কাজটা ঠিক করেছিস? আরু এই ডাকটা আজ বহু বছর পর ডাকলো তুষারকে। বয়সে তুষার থেকে অনেকটাই ছোট ও। ছোটবেলায় এই তুষার নামক বড় ভাইটার পিঠে চড়ে অনেক ঘোরা হয়েছে। ভালোবেসে ওকে আরু ডাকতো। তুষার পরে কি যেন একটা হলো। আরহাম ধীরে ধীরে একদম গুটিয়ে যেতে থাকলো। এই মুহূর্তে মন চাইলো তুষারের বুকে ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে রাখতে, মন খুলে দুটো কথা বলতে, একটু কাঁদতে, অভিযোগ জানাতে, কিন্তু কোনোটাই সম্ভব হলো না। ওই যে দূরত্ব, সেটা আজ আরহামকে দূর করে রাখলো। গাঢ় কণ্ঠে তুষার আবারও জিজ্ঞাসা করলো, বল। না, স্বীকার করছিস কাজটা ঠিক হয়নি? উপায় ছিল না ভাই। আমি বিয়েটা হতে দিতাম, তোর মনে হয়? কিছু ঘন্টা আগে আমি তুষকে তুলে নিয়েছিলাম। একটু দেরি হলে বিয়েটা দিয়ে দিতে তোমরা। তখন হতে দিতাম না আমি। বাধা দিতে তো শুনলাম না। দীর্ঘশ্বাস ফেললো তুষার। কাকে কি বুঝাবে, তবু আরহামের দিকে তাকিয়ে বলল, পুতুলকে কি করেছিস বল তো সত্যি করে? কি করেছি? ও এমন কেন ছিল ওই দিন আরও? সত্যির? আরহাম মাথাটা সহসা নিচু করে নিল তুষার উত্তরের অপেক্ষায়। খুবই নিচু গলায় আরহাম বলল, যারা আমাকে আমার প্রাণ থেকে দূর করতে চেয়েছিল তাদের ভোলাতে চেয়েছি। কি? সহসা ধমকে উঠল তুষার। আরহাম মাথা তুলল না। উঠে এসে কাঁধ চেপে ধরল আরহামের। আরহাম মাথা তুলতেই তুষার ধমকে উঠল, কি বললি? কি করেছিস? আরহাম, কথা বল। মেমোরি লস করার ট্রিটমেন্ট করছিলাম, কিন্তু পুরো সেশন শেষ করতে পারিনি। তার আগেই তুষের আচরণ অন্যরকম হয়ে যাচ্ছিল। সাইড ইফেক্ট কিনা বুঝতে পারছি না। বাকিটা বলার আগে সজোরে চড় মারল তুষার। আরহাম প্রতিক্রিয়া দেখালো না, যেন এটারই অপেক্ষায় ছিল। তুষার পরপর এবার দুটো ঘুষি মারল আরহামের গালে। চেয়ার থেকে ছিটকে ফ্লোরে পড়ল আরহাম। ওর কলার ধরে টেনে তুলে তুষার নিজের শক্ত হাতের আঘাত করলো আরহামকে। তুষার আঘাত দিতে দিতে হঠাৎ থেমে গেল, যখন আরহাম শব্দ করে কেঁদে উঠল। হতভম্ব হয়ে গেল তুষার। এভাবে কবে কেঁদেছে আরহাম? আদৌ কখনো কেঁদেছে এভাবে? আরহামের ঠোঁটের কোণটা কেটে রক্ত গড়িয়ে চিবুক ছুঁয়ে গেল। সেই মুখে এই সুপুরুষটার কান্না বড্ড বেমানান। কোন ও পুরুষ মানুষ এই আঘাতে এভাবে কাঁদে? অন্তত আরহামের এই প্রতিক্রিয়া ভাবেনি তুষার। হাঁটু ভেঙে আরহামের কাছে বসে নিজের কাছে টেনে বুকে জড়িয়ে ধরল তুষার। ঠিক এক অসহায় বাচ্চার মতো আরহাম কাঁদলো। কেন কাঁদলো, কিসের জন্য কাঁদলো বুঝলো না তুষার। আরহামের শার্টের বোতাম কয়েকটা ছিঁড়ে যাওয়াতে তুষার ওর বুকটা খেয়াল করলো। আরহামকে বুক থেকে তুলে বাকি বোতামগুলো খুলতেই থমকে গেল। ভাইয়ের বুক হাত দিয়ে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলো, আরহাম, এই তোর বুকে এগুলো? তুষ করেছে ভাই, দেখো। বলেই পুরোটা বুক দেখালো ভাইকে। তুষার কথার খেই হারিয়ে ফেললো। এই ক্ষতবিক্ষত বুকেও নিজেও মাত্র আঘাত করলো। তবে কি তীব্র থেকেও তীব্র ব্যথায় কাঁদলো আরহাম?
আরহাম নিজে থেকে পুনরায় ভাইয়ের বুকে এলো, জড়িয়ে ধরে ফুপিয়ে খাচ্ছে সে। মাঝে শুধু বলল, আমাকে অনেক ব্যথা দিয়েছে ও, কিন্তু আমি তবুও ওকে ভালোবাসি, অনেক ভালোবাসি ভাই। ওকে ছিনিয়ে নিও না। নিব না, কিন্তু কি? তুষার আরহামের মাথায় হাত রাখলো। এই চাচাতো ভাইটা ওর অনেক প্রিয়। আরহাম অসহায়ভাবে তাকিয়ে ওর দিকে। তুষার আরহামের দিকে তাকিয়ে বলল, আমাকে একটাবার জানালে না আজ এমন হতো না। আরহাম মাথাটা নামিয়ে নিয়ে শুধু বলল, ওকে যখন আঘাত করতো চাচি তখন কেন থামাতে না ভাই? ছিলাম না তখন। আমি ওকে শুধু নিজের কাছে রাখতে চাই। তুই ওকে মেরে ফেলবি আরও? ফট করে চোখ তুলে তাকালো আরহাম। লাল হওয়া চোখে তুষারকে দেখতে নিলেই তুষার বলল, কি মারবি আমাকে? চোখ নামা। আরহাম সাথে সাথে চোখ নামিয়ে নিল। তুষার দীর্ঘশ্বাস ফেলে বলল, তোষা অসুস্থ আরহাম? চোখ তুলে প্রশ্ন করে আরহাম। মানে? তুই যখন বিদেশ গেলি এর বছর কয়েক পর তোষার আচরণে আমি কিছুটা সন্দেহ পোষণ করি। এক জায়গায় টিকতে পারতো না, ফাড়ার লাগতো। ওর নাকি দম বন্ধ হয়ে আসতো। একবার চট্টগ্রামে যখন পাগলামি করলো তখন শিওর হলাম আদনান ও জানে এই বিষয়ে। পরে আমি ডক্টর দেখালাম ওকে। আমার বন্ধু ঋত্যকে চিনিস না? ও ছিল, কিন্তু সত্য অন্য কিছু ছিল না আরহাম। জেনেটিকভাবে শুধু তুই একা না, আমাদের বংশে তোষারও কিছু সমস্যা আসে। তুই যেমন সেনসিটিভ তেমনি তোষা। ভালোবাসা কি যে মেয়ে বুঝতো না, ও সেই মেয়ে শুধু শুধু তুই তুই করে পাগল হয়েছিল। ওর রাগ, জেদ, হাত তোলা কোনোটাই স্বাভাবিক ছিল না। মাঝখানে ওর পাগলামি অনেক তীব্র হলো একবার। আম্মু বুঝিনি ততটা। ইচ্ছে মতো মেরেছিল আমার পুতুলটাকে। জানিস আমার পুতুলটার কপাল কেটে গিয়েছিল। এতে তোষা বিগড়ে গেল আরও। আমি বিরক্তির সাথে বলা বলে ওকে ডক্টর দেখালাম, পরে সবটা জানতে পারি। আরহাম হাঁ করে শুনল সবটা। ওর মাথা নিমিষে যেন লণ্ডভণ্ড হয়ে গেল। ও তোষাকে তাহলে যে ট্রিটমেন্ট দিল সেটা রিয়াক্ট কি এজন্যে এমন হলো? তোষার ইন্টারনালি ক্ষতি হলো না তো? তুষার ওর দিকে তাকিয়ে বলল, এইবার বল, তোষার মেমোরি লস করার ট্রিটমেন্ট করতে হাম করলো ওকে আরহাম। আমার পুতুলটাকে কি করলি তুই? আরহাম কথা বলল না, হয়তো বা বলতে চাইলো কিন্তু পারলো না। আস্তে করে উঠলো সেখান থেকে, হাঁটতে হাঁটতে শার্টের বোতাম লাগালো কয়েকটা, বিড়বিড় করতে করতে বলল, আমার তুষ ঠিক হয়ে যাবে। আমি ওকে কেন মারবো? ভালোবাসা কি কেউ মারে? তুষার থামালো না আরহামকে, নিজেও বেরিয়ে এলো সেখান থেকে। আরহাম একা একাই হাঁটছে রাস্তায় ওর গাড়ি গ্যারেজে। মনে শুধু একটাই ভাবনা, তুষটার ক্ষতি হলো কতটা, এজন্য কি এমন করে? আরহাম নাকি ওকে মারবে? এটা কি সম্ভব? এলোমেলো পায়ে হাঁটছে আরহাম। কখন যে মেন রোডে উঠলো খেয়াল হলো না। হঠাৎ এক গাড়ি এসে ধাক্কা মারতে রাস্তার মধ্যে ছিটকে পড়লো আরহাম। উঠে দাঁড়াতে চাইলেও পারল না। দুর্বল শরীরটা চোখ বুজে নিল সেই ব্যস্ততম রাস্তায়। তোষার প্রাণ পড়ে রইল অবহেলায় রাস্তার মাঝে। অপরদিকে ঘুম ভাঙল তোষার। এদিক ওদিক খুঁজেও যখন পেল না ওর প্রাণকে, তখনই মেয়েটা চিৎকার শুরু করলো। অথচ এখন কেউ নেই, আসবেও না তাকে থামাতে। আদৌ কি তার প্রাণ আসবে আর কখনো তোষাকে থামাতে? খুবই ধীর গতিতে চোখের ভেজা পাপড়িগুলো নাড়াচাড়া শুরু করলো। লাল হওয়া ঠোঁট দুটো কিঞ্চিত নড়ল বুঝি। জ্ঞান ফেরার সময়টুকু কিছুই মনে করতে পারল না আরহাম। তবে হঠাৎ নিজের হাতটা শক্ত এক হাতের মুঠোয় আবিষ্কার করলো। মাথাটা কাত করে সেদিকে তাকাতেই দেখা মিলল তুষারের। পাশেই দাঁড়িয়ে আছে আদনান। আরহামের চোখ খোলা মাত্রই চেঁচিয়ে উঠল কিছুটা আদনান। ভাই, ভাই চোখ খুলেছে। তুষার চোখ বুজেছিল। আদনানের কথায় তাকাতেই দেখলো আরহাম তাকিয়েছে ভেজা চোখে, দেখে যাচ্ছে দুই ভাইকে। আরহামের মস্তিষ্কে স্নায়ু কোষ তখন কতটা কার্যকর জানা নেই, অথচ তার মুখ দিয়ে নাম বের হলো। তুষ? কথাটা এতই ধীরে ছিল কেউ বুঝল না। তুষার দাঁড়িয়ে আরহামের মাথায় হাত বুলিয়ে ধীরে ডাকলো। আরও? আরহাম উত্তর করতে পারল না। তুষার সময় দিল। আদনান ডক্টরকে ডেকে আনতে উনি চেক করলেন, জানালেন এখন ঠিক আছেন আরহাম, কিন্তু পায়ে ফ্র্যাকচার হয়েছে। ঠিক কবে হাঁটতে পারবে বলা যাচ্ছে না, হয়তো মাসখানেক সময় লাগবে। হাঁটা চলা এখন একদম নিষিদ্ধ আরহামের জন্য, বেড রেস্ট মাস্ট। ডক্টর যাওয়ার ও প্রায় আধা ঘন্টা পর সম্পূর্ণ হুঁশে ফিরল। এদিক ওদিক তাকিয়ে দেখলো একজন নার্স কিছু মেডিসিন গুছাচ্ছে, আর কাউচটাতে আদনান মাথা এলিয়ে শুয়ে আছে। উঠে বসার চেষ্টা করলো আরহাম। নার্স ওকে উঠতে দেখে এগিয়ে এসে বলল, স্যার প্লিজ নড়বেন না, আপনার পায়ের ফ্র্যাকচার হয়েছে, হাঁটতে পারবেন না এখন। ভাই? ভাই কোথায়? তুষার স্যার, উনি মাত্রই বাইরে গেলেন। আমি কখন থেকে এখানে? গত 2 দিন ধরে স্যার, আপনার অ্যাক্সিডেন্টের পর আজ জ্ঞান ফিরেছে। মাথায় বাজ পড়লো যেন আরহামের। 2 দিন? তাহলে তুষ পাগলের মতো উঠতে নিলেই পড়ে যেতে নিল। ততক্ষণে আদনান এসে ধরেছে ভাইকে, শান্ত স্বরে বলছে, ভাই এমন করো না,
হাঁটতে পারবে না তুমি। ছাড়, কথা শোনো। ছাড় বলছি। আরহামের ধমকে ছেড়ে দিল আদনান, তবুও ভাইকে শান্ত করতে চাইল। এদিকে আরহাম তোষার চিন্তায় পাগল প্রায় অবস্থা। এদিক ওদিক তাকিয়ে ক্র্যাচ দেখলো দুটো। আদনান জানে ভাইকে থামানো যাবে না, তাই দুটো এগিয়ে দিতে আরহাম সেটাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। যেটাতে ভর দিয়ে উঠে হাঁটাই কষ্টসাধ্য, সেটাতে ভর দিয়ে দৌড়ে যেতে নিতেই মুখ থুবড়ে পড়লো আরহাম। নার্স ঘাবড়ে গেল, সাথে সাথে আদনান দৌড়ে এসে ভাইকে ধরলো। আরহামের মুখে একটাই কথা, আমার তুষ। বহু কষ্টে আরহামকে নিয়ে গাড়িতে তুলতেই আরহাম ঝাঁঝালো গলায় বলল, গাড়ি থেকে বের হ। ভাই শোনো, আমি তোমাকে দিয়ে আসি। কোথায় যাবে? বের হ আমার গাড়ি থেকে। পুনরায় ধমকালো আরহাম। গাড়িটা গ্যারেজ থেকে তুষারিয়া নিয়েছিল। অগত্যা মেডিসিনের প্যাকেটটা আরহামের কাছে দিয়ে গাড়ি থেকে নেমে গেল আদনান। আদনান নামতেই শো শো আওয়াজে চলে গেল আরহামের গাড়িটা। আদনান সেদিকটায় তাকিয়ে রইল। গতকাল তুষারের ফোন আসে, একটা হসপিটাল থেকেই ছিল সেটা। তখনই জানা যায় আরহামের খবর। রাস্তা থেকে মানুষ ধরে হসপিটালে নিয়েছিল। ফোনে চার্জ না থাকায় পরিচিত কাউকে পায়নি। গতকাল ফোন অন হতেই সর্বশেষ নাম্বার পায় তুষারের, তাই সেটাতে কল করা হয়। তুষারের সাথেই ছিল আদনান, তাই দুই ভাই ছুটে আসে। জেনারেল ওয়ার্ড থেকে কেবিনে শিফট করে। কাঁধে কারো হাত পেতে আদনান তাকালো। তুষার দাঁড়িয়ে। আদনান দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই চলে গিয়েছে। এলোমেলো গাড়ি চালিয়ে আরহাম ফিরল। দারোয়ান এগিয়ে এসে সাহায্য করলো নামতে। কোনো মতে লিফটে উঠে 22 তলায় গেল। লক খুলে প্রবেশ করে ডাকতে লাগলো, তুষ, প্রাণ আমার, কোথায় তুই? বলতে বলতে রুমের লক খুলে ভেতরে এলো। লাইট অন করা, কিন্তু তোষা নেই। আশেপাশে কোথাও নেই। ধুকপুক করা বুকে ভেতরে এসে ওয়াশরুমের খোলা দরজায় তাকাতে অন্তরাত্মা কেঁপে উঠল। তোষা ফ্লোরে পড়ে আছে। দিকবিদিক শূন্য হয়ে পড়ল আরহাম। ওয়াশরুমের ফ্লোরে গিয়ে বসে কোলে তুলে নিল তোষার মাথাটা। তুষ, এই প্রাণ, চোখ খুল না। কি হয়েছে তোর? চোখ খুল না, ভয় পাই তো। এই যে এসেছি আমি, উঠ না, কষ্ট হচ্ছে আমার প্রাণ। ওয়াশরুমের ফ্লোরে গিয়ে বসে কোলে তুলে নিল তোষার মাথাটা। তোষা উঠল না। আরহাম নিজেই হাঁটতে পারে না, কিভাবে তুলবে এখন তোষাকে? ট্যাপটা ছেড়ে পানি নিয়ে তোষার মুখে চোখে ছিটালো। টেনে যতটা পারলো বুকে তুললো। তোষা চোখ খুললো অনেক পর। আরহামকে দেখে জড়িয়ে ধরে কাঁদলো। অভিযোগ করলো রোজকার ন্যায়। জানালো সে ভয় পেয়েছে। জ্ঞান ফিরলেও যথেষ্ট দুর্বল দেখালো তোষাকে। আরহাম চাইলেও কোলে তুলতে পারলো না। মানিয়ে তোষাকে বলল, একটু দাঁড়া। তোষা দাঁড়ানোর পর বহু কষ্টে দেয়াল ধরে দাঁড়ালো আরহাম। ভর দিয়ে কোনো মতে গিয়ে বসলো বিছানায়। তোষাকে বলে বলে ইনসুলিন আনালো। মূলত না খাওয়ার কারণেই হয়তো তখন মাথা ঘুরেছে। তাকিয়ে দেখলো জগের ভেতরে রুটি ভিজিয়ে রাখা কিছুটা হয়তো তোষা খেয়েছে। আরহামের বুকটা চিনচিন করা শুরু করলো। তুষটা কি না খাওয়া ছিল। তোষা ইনসুলিন এনে আরহামের হাতে দিল। আরহাম কোনো মতে তোষার বাহুতে পুশ করলো। তোষা এসে সোজা আরহামের পাশ ঘেঁষে বসে পড়ল। মুখ ফুলিয়ে রেখে বলল, খাবো। আরহাম ওকে রেখে ক্রাচে ভর দিয়ে কিচেনে গেল। কোনো মতে ব্রেডে ক্যাচাপ লাগিয়ে ভেতরে সালাদের পুর দিয়ে নিয়ে এলো। তোষার সামনে রেখে ওকে খেতে বলতেই নাক মুখ কুচকালো। তোষা খাবে না ওইটা। আরহাম আহত চোখে তাকিয়ে রইল। তবুও জোর করতে তোষা হাত তুলে ছুঁড়ে মারে ফ্লোরে। মুহূর্তে তা ছড়িয়ে গেল। আরহাম কিচ্ছুটি বলল না। ফোন হাতে তুলে খাবার অর্ডার দিল। কাছাকাছি হওয়াতে খুব দ্রুতই খাবার এলো। তোষার সামনে খাবার রেখে ফ্লোর থেকে কুড়িয়ে কুড়িয়ে ব্রেডটা খেয়ে নিল আরহাম। পায়ের ব্যথায় টিকা যাচ্ছে না, মেডিসিন নিতেই হবে। যেই খুঁতখুত স্বভাবের আরহাম কোনোদিনও রাস্তাঘাটে খায় না, সেই আরহাম আজ ফ্লোরে তোষার ছুঁড়ে ফেলা খাবারটা অনায়াসে খেয়ে নিল। তোষা আপন মনে খাচ্ছে বিছানায় বসে। আরহাম মেডিসিন খেয়ে তোষাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। তোষা ঘুমাবে না। আরহাম ক্লান্তভাবে শুধু বলল, অনেক কষ্ট হচ্ছে প্রাণ, একটু ঘুমাতে দে। আদর করো। এখন না। না এখনই করো। পাগলামি করে না প্রাণ। তোষা কথা না বলে আরহামের বুকে উঠে গেল। হয়তো আজই এই প্রথম তোষাকে না চাইতেও সাড়া দিল না আরহাম। তার শরীরে কুলাচ্ছে না, কিছুতেই না। কান্নার শব্দে হঠাৎই ঘুম ভাঙলো আরহামের। টেনে চোখ খুলে তাকালো কোনো মতে। ঘন্টাখানিক হলো ঘুমালো। কান্নার উৎস খুঁজে তাকালো এদিক ওদিক। আলমারির পাশে ফাঁকা জায়গাটায় বসে কাঁদছে তোষা। আরহাম উঠতে চাইলেও পারল না। কোনো মতে আধা শোয়া হয়ে বসে ডাকলো তোষাকে। তোষা সাড়া দিল না। দেখে মনে হলো হয়তো পড়ে গিয়ে এভাবে বেকায়দায় বসে আছে। একদম ছোট ছোট চুলে মনে হলো একটা বাচ্চা মেয়ে কাঁদছে। আরহাম পুনরায় ডাকলো, তুষ, প্রাণ, উঠে আয়। কোথায় ব্যথা পেয়েছিস? আয় আমার কাছে। তুষ উঠবে না, তুষ ব্যথা পেয়েছে। কোলে তুলে নাও। আরহাম কত করে বলল, কিন্তু তোষা উঠল না। অগত্যা শরীরটা ঠেলে বিছানার কিনারায় আনলো। ওর ক্র্যাচ দুটো দরজার পাশে পড়ে আছে। নিশ্চিত তোষা ফেলে রেখেছে ওখানে। না পেরে এবার শরীরের উপরিভাগ ছেড়ে দিল আরহাম। অমনি শরীরটা ওর ছিটকে পড়ল ফ্লোরে। ব্যথায় মুখ কুচকালো আরহাম। পায়ে একদমই বোধ পাচ্ছে না। কোনো মতে শরীর টেনে ছেঁচড়ে নিল তোষার কাছে। দেয়ালে পিঠ ঠেকিয়ে হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, আয়। তোষা এবারেও মানল না। আরহাম হাত বাড়িয়ে তোষার হাতটা টেনে আনলো নিজের কাছে। তোষা এবার আরহামের কোলের উপর ধপ করে বসলো। বসে এই গলাটা জড়িয়ে ধরে মুখ গুজে দিল কাঁধে। এভাবে তোষা
পায়ে বসাতে ব্যথায় জর্জরিত আরহামের মুখটা লাল হয়ে গেল। দেয়ালে মাথা ঠেকিয়ে তোষাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল শব্দ করে। চিঠি, এই জিনিসটা পুনরায় এলো তথ্যের কাছে। তথ্য এখন কুমিল্লায় আছে, বেশি দিন নয়, এই তো সপ্তাহ 3-4 হবে। গুনে গুনে বললে 3 সপ্তাহ 4 দিন। চিঠি এসেছে এখানকার ঠিকানায়। ক্লান্ত তথ্য রুমে ঢোকা মাত্রই রিক্তা নামের মেয়েটা দিয়ে গেল। 14 বছর বয়সী এক মেয়ে, এখানকারই কেয়ারটেকারের মেয়ে। এই কয়েকদিনে তথ্যের ভালো লাগলো মেয়েটাকে, সারাক্ষণ আপা ম্যাডাম ডাকে। তথ্য কতবার বলল এটা কেমন ডাক, না রিক্তা শুনবেই না, ও এই নামেই ডাকবে। ওর নাকি তথ্যকে আপা আপা লাগে, কিন্তু শুধু আপা ডাকতে নাকি মন টানে না, তাই এই অদ্ভুত ডাকের আবিষ্কার করলো। তথ্য চিঠিটা খুলতেই সবার আগে অবাক হলো। অফিসিয়াল কিছু ডকুমেন্টসের কপি পাঠানো এখানে। বিস্ফোরিত নয়নে তথ্য তাকিয়ে রইল। এগুলো তুষারের কাজ। তুষারই এই কপি পাঠিয়েছে। কাপা কাপা হাতে তথ্য চিঠিটা খুলতেই গোটা গোটা অক্ষরগুলো চোখে ভেসে উঠল। আমার প্রাণ কষ্ট পেলে এই তুষার তোমাকে সারাটা জীবন কষ্টই দিয়ে গেল। জানতাম তুমি বিশ্বাস করবে না, তাই অফিসিয়াল কাগজের কপি পাঠিয়ে দিলাম। শীঘ্রই সামনাসামনি দেখা হবে। আমি আসব। অপেক্ষা করবে নাকি এই শূন্য তুষারকে আর কাছে টানবে না? ব্যাস এতটুকু লেখা পড়ে বসে রইল তথ্য। ঠিক কতক্ষণ যে বসে রইল খেয়াল নেই। রিক্তার ডাকে হুঁশ ফিরল ওর। রিক্তা জহুরি চোখে তাকিয়ে বলল, আপা ম্যাডামের কি হইল? কথা কও না কেন? হ্যাঁ ও না, কিছু না। কিছু বলবি? কি বলমু? খাও নাই না দাঁড়াই আছি, খাইয়া নাও, ঠান্ডা হইয়া গেল তো। রিক্তা চলে গেল। খাবার ঠিকই ঠান্ডা হয়ে গেল, কিন্তু তথ্যটা মুখে তুলতে পারল না। এই অগোছালো সব কি আদৌ কোনোদিন গোছালো হবে? তোষা ইদানিং মানুষ সহ্য করতে পারে না। সেদিনের পর থেকে তুষার অনেকবারই এলো এখানে। তোষা ভাইকে চিনতে পারেনি। আরহাম চেয়েও তখন নিজে অসুস্থ থাকার কারণে তোষার কোনো ট্রিটমেন্ট শুরু করতে পারেনি। আজও তুষার ড্রয়িং রুমে বসা। আরহামের পা ঠিক হয়েছে অনেকটাই, ক্র্যাশ ছাড়াই খুঁড়িয়ে হাঁটতে পারছে। তোষা এখনো রুমের বাইরে আসে না। হাজার দরজা খোলা থাকলেও না, সে বেরোবে না। আরহাম ছাড়া কাউকে দেখলেই হাতের কাছে যা পাচ্ছে ছুঁড়ে মারছে। তুষার শুধু বোনকে দেখে যাচ্ছে। কিছু বলা বা করার মতো তার হাতে আছে বলে মনে হচ্ছে না। তবু আজ এক প্রকার বুকে পাথর রেখে আরহামকে বলল, ওকে অ্যাসাইনমেন্টে পাঠা আরও। কি বলো, মাথা ঠিক আছে? অনেকটাই রেগে বসা থেকে উঠে দাঁড়ালো আরহাম। তুষারও দমল না। ওর পুতুল ওকে চিনে না। এই শোক কোথায় রাখবে তুষার? এতটা অসহায় শেষ কবে লেগেছিল নিজেকে জানা নেই। তুষার এই অবস্থা কোনোভাবেই মানতে পারছে না ও। তুষার দরাজ গলায় বলল, আমার মাথা বিগ্রাস না আরহাম, মায়ের একটাও নিচে। আমার প্রাণ থাকতে ওকে ছাড়বো না। ছাড়তে বলিনি তোকে, ওকে ট্রিটমেন্ট করাতে হবে। আমার পুতুলকে মেরে ফেলবি তুই? হঠাৎ আরহামের কিছু হলো। উঠে টেবিল থেকে ফল কাটার ছুরিটা নিয়ে তুষারের হাতে দিয়ে বলল, এটা দিয়ে আমাকে মারো, এরপর তোষাকে নিয়ে চলে যাও। তুষার আরহামের বুকে ধাক্কা মারতে হঠাৎ একটা ফ্লাওয়ার ভাস ওর বাহুতে লাগলো। ভালোই ব্যথা লাগলো। দরজার ফাঁক দিয়ে ফোঁসফোঁস করা তুষার লাল মুখটা দেখা যাচ্ছে। আরহাম তুষারের বাহু ধরে বিচলিত হলো। তুষার ভেতর থেকে আরহামকে ডাকতে লাগলো, বারবার বলছে, প্রাণ চলে এসো, ওটা খারাপ লোক তোমাকে মেরেছে, ওকে আমি মেরে দিব, চলে এসো। তুষার হয়তো আজকের মতো অবাক কোনো কালে হয়নি। আরহাম থেকে নিজেকে ছাড়িয়ে শক্তপোক্ত মানুষটা চলে গেল। আরহাম হাজার পিছু ডাকলেও শুনল না, দাঁড়ালো না এক পল। রাত গভীর নয়, এই তো 12টা। তুষার গা কাঁপানো জ্বর। আরহামের বুকে মুখ দিয়ে গুনগুন শব্দে কাঁদছে। সেদিকে অস্থির আরহাম তোষাকে অনেক জোর করে উঠাল। প্রাণ উঠ, একবার একটু পানি ঢালবো। শীত লাগে তো। কথা শুনবি না, একটু ওঠ। অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে ওয়াশরুমে ঢুকে আরহাম। বহু কষ্টে গোসল করাতেই তুষার কাঁপুনি বেড়ে গেল। রুমে এনে জ্বরের মেডিসিন দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমালো তোষা। আরহামের মাত্রই বুঝি চোখটা লাগবে ভাব। এমন সময় পেট মুচড়ে কান্না জুড়ে দিল তোষা। শুধুই বুঝি কান্না? ওর কান্নায় আরহামের ঘুম তো ছুটলো, সাথে লাইট জ্বালিয়ে তোষার দিকে তাকিয়ে নিজেই ঘেমে উঠল। তোষা ফ্রক পরে থাকায় ওর ফর্সা পায়ে লাল তরল যেন রক্ত জবার ন্যায় দেখালো। আরহামের গা গুলিয়ে উঠল হঠাৎ করে। মনে হচ্ছে নিজেই বমি করে দিবে। ভুল 2 অক্ষর বিশিষ্ট এই কাজটা মানুষই করে। বলা হয় মানুষ মাত্রই ভুল। সুতরাং ভুল পশু পাখি দ্বারা নয়, বরং মানুষ দ্বারা হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলের ধরনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। একজন সুস্থ মানুষের করা কাজটা চক্ষু দৃষ্টিতে ভুল হলেও একজন অসুস্থ মানুষের করা কাজটা কি আদৌ ভুল বলা চলে? একটা অসুস্থ মস্তিষ্ক কি বুঝে তার কাজটা ভুল না সঠিক? আদতেও ঠিক বা কতটা বেঠিক, কতটা জঘন্য অথবা ঠিক কতটা মারাত্মক, না সে বুঝে না, বুঝার কথাও না। কিন্তু আরহামের অসুস্থ মস্তিষ্ক যেন থমকে গিয়েছে, যেন নিজের করা সবটা কাজ করায় গন্ডায় তার চোখের পাতায় ভেসে বেড়াচ্ছে।
আরহাম খুব করে চাইছে অতীতটাকে হাতড়ে নিতে, মুঠোয় পুরে গোছগাছ করে দিতে, অথচ তা সম্ভব না, কোনো দিনও না। সামনেই তোষা বসা ওর কাজ সমান চুলগুলোতে একটু আগেই দুটো বেনুনি করলো আরহাম। শেখ বাড়িতে ওকে যে পুতুলটাকে ডাকটা একদম সার্থক। তোষাটা একদম পুতুল পুতুল দেখতে, চিনির দলা আরহামের, নরম ভেজা তুলতুলে এক বস্তা তুলা। এই সুন্দর নরম তোষাটা আজ আগের মতো নেই, তার মানসিক অবস্থা বিগড়ে গিয়েছে। এই তো তার আজকাল ক্ষুধার আরহাম বাদে কিছুই লাগে না, কিছুই চায় না। আরহাম কোনো একদিন চেয়েছিল তার তুষ শুধু তাকে মনে রাখবে, শুধু তার হয়ে থাকবে। আজ তোষার দশা তাই আছে, অথচ আরহাম মানতে পারছে না, কোনোভাবেই না। তার এখন আগের তোষাকে চায়। সেই ফুরফুরে ঝলমল করা তুষটা তার কোথায় হারালো? অন্ধকার গহীনে ডুবে আছে আজ একা আরহাম, কুল খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিশাপ জিনিসটা খুবই ভয়ঙ্কর। হয়তো তোষার মা সেদিন মন থেকে অভিশাপ দেয়নি, হয়তো তোষার ভুল ছিল না, হয়তো আরহামের দোষটাও ছিল না, কিন্তু অভিশাপটা তো লেগে গেল। এত বিশ্রীভাবে লাগলো যে আরহাম নিঃস্ব হয়ে গেল, জীবনটা একদম ওলট পালট করে রেখে গেল। আরহাম তো চাইছিল একটা স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তোষার ট্রিটমেন্ট করে সবটা গুছাবে, কিন্তু এই প্রকৃতি কিসের যে প্রতিশোধ নিল আরহাম থেকে আরহাম বুঝে আসে না। অভিশাপটা তোষার লাগলো নাকি আরহামের, তাও বুঝে আসে না। তোষা কি আদৌ বুঝে ওর সাথে কি হলো, কে এলো আর কে গেল? এলোমেলো আরহাম গত 1 মাস আগে সেই ভয়ানক রাতে ডুবলো। বিভৎস সেই রাতে এসে তার জীবনের দিক হারালো। সেদিন তোষার রক্ত দেখা মাত্রই চমকায় আরহাম। তোষা যখন কান্নার প্রকোপে জ্ঞান হারালো, তখন পাগলের মতো ছুটলো আরহাম ওকে নিয়ে। তীব্র জ্বর, আর সেই জ্বরের মেডিসিনে আরহাম নিজের অস্তিত্ব হারা হলো। হায়, সেই কষ্ট আজও আরহাম কাউকে দেখাতে পারল না। পাগলের মতো লাজ লজ্জা ত্যাগ করে যখন রাতের আধারে হসপিটাল জুড়ে আরহাম চিৎকার জুড়ে দিয়ে কাঁদলো, তখন আশেপাশের মানুষ তাকিয়ে রইল। কেউ কি বুঝলো তার শোক? কখনো বুঝলো না, বুঝবে না। বাবা নামক এক সত্তা আরহামের বুকে তীব্রভাবে হানা দিল। আরহামের ছোট্ট এক অস্তিত্ব নিজের অস্তিত্বের জানান দিল বিদায় নিয়ে। আরহাম না মরে গেলে ভালো হতো তা থেকে। এই খবর শুনে এখন কিভাবে বেঁচে আছে জানা নেই ওর। বুকে বারবার তার ঝড় উঠে, বাবা নামক ঝড়। মন চায় তখন নিজেকে খুন করতে, এই বুক ঝাঁঝরা করে দিতে। অথচ হসপিটালে 3 দিন থেকেও তোষার অনুভূতি কিছুই না। তার সামনে আরহাম পাগলের মতো যখন কাঁদে, তখন তোষা হুটহাট কাঁদে। তার মধ্যে অনুভূতি এখন আর অবশিষ্ট কিছুই বাকি নেই। তোষার সহ পুরো পরিবার ছুটে এলো। তোষা কাউকে চিনতে পারল না। ওর মা তোষার হাত দুটো ধরে চোখের পানি ছেড়ে মাফ চাইলো। বারবার বললেন, তুষা, মা মা আমি তোকে অভিশাপ দেইনি, বিশ্বাস কর, দেইনি। মন থেকে একটা কথাও বলিনি। মাকে বিশ্বাস কর সোনা, আমাকে মাফ কর তুষা, আমার পাখি। তুষা, কথা বল না, মায়ের দিকে তাকা। তোষা চিৎকার করে কান্না জুড়ে দেওয়াতে ওর মা ছেড়ে দেয় ওকে। তুষার আরহামকে ধরে জোর করে তোষার কাছে নিয়ে আসে। আরহাম বলার বা করার মতো কিছু খুঁজে না পেলেও তোষা তার শেষ আশ্রয় খুঁজে তার প্রাণের মাঝে। আরহামের 20 দিন পরই তোষাকে নিয়ে শেখ বাড়িতে যায়। তোষার ট্রিটমেন্টের জন্য এটা জরুরি, একা রেখে কিছুই করা যাবে না। কিন্তু পরিস্থিতি সেদিন একদমই বদলে গেল। দরজা মেলে তোষাকে দেখে ওর মা জড়িয়ে ধরতেই তোষা তাকে কামড়ে ধরে আরহামের পিছনে লুকালো। আরহাম হাজার বুঝালেও কাজ হয়নি। তোষা আরহামের কাছে লেপ্টে বারবার একই কথাই বলছিল, এখানে অনেক আলো প্রাণ, আমাদের বাসায় চলো। দীর্ঘ 1.5 বছর সেই রুমে থাকা তোষা কিছুতেই প্রকৃতির এই আলো সহ্য করতে পারল না। আরহাম ব্যর্থ হলো। সেদিন আবারও ফিরে এলো। এমন হাজারো চেষ্টা চলল, অথচ লাভ হচ্ছে না। আজ তুষার আসবে, তোষাকে অ্যাসাইলেমে পাঠাবে। এছাড়া পথ তাদের সামনে নেই। আরহাম এতদিন জোর করে না বললেও এখন পথ খোলা নেই। কোনো কি করবে, কাকে বুঝাবে? কিন্তু শেষ একটা কাজ আজ আরহাম করবে। যে করেই হোক সে তার তুষকে ভালো রাখবে, সুখে রাখবে। হোক না সেই সুখটা আরহাম ভাই নামক এক কলঙ্কিত পুরুষ ছাড়া। দরজায় বেল বাজতে আরাম উঠে দাঁড়ালো। পিটপিট করে তাকালো তোষা। আরহামের সাথে পিছু পিছু সেও গেল। মাঝে মধ্যে তুষার আসে। তোষার সহ্য হয় না, এটা ওটা ছুঁড়ে মারে। তখন তুষার কথা না বলে চলে যায়। আজও তোষা হাতে একটা খাতা নিল। এটাতেই এতক্ষণ আঁকিবুকি করছিল। দরজা থেকে উকি দিল দেখতে। আরহাম দরজা খুলে দেখলো আদনান দাঁড়িয়ে। আরহাম তাড়াতাড়ি দরজা লাগিয়ে ওকে বসিয়ে রুমে চলে গেল। তোষা তখনও আগত মানুষটার মুখ দেখেনি। আরহাম তোষাকে নিয়ে কোনো মতে বিছানায় বসলো। তোষার গালে হাত রেখে কপালে চুমু খেয়ে বলল, প্রাণ কথা শুনবি? শুনবো। মিষ্টি করে হাসলো তোষা। বুক কাঁপলো আরহামের। এই হাসিটা তো তার জন্যে, অন্য কারোর জন্যে না। এই হাসি কোথায় পাবে আরহাম? বুকে পাথর রেখে তোষাকে নিয়ে শুয়ে পড়লো। মাথায় হাত বুলাতে বুলাতে কত গল্প করলো। তাদের নাম না জানা এক পৃথিবীর গল্প, যেখানে বাস করে তোষা আর তার প্রাণ। তোষা চোখ বুঝতে খুব ধীরে উঠে গেল আরহাম। দরজা খুলে আদনানের সামনে দাঁড়িয়ে বলল, চল। আদনান ভেতরে এলো। আরহামের সাথে ঘুমন্ত তোষার দিকে তাকিয়ে রইল। আগের তোষার এই তোষার ফারাক দিন রাত। আরহাম আদনানের দুটো হাত ধরে কাকুতি করে বলে উঠল, এভাবে তাকাস কেন? তুই কি ভাবছিস ও আগের মতো সুন্দর না? মোটা হয়ে গিয়েছে?
তোর কাছে গেলেই ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর আমাকে। তোর কি ওকে এখন পছন্দ হচ্ছে না? হেই, তুই না ওকে ভালোবাসতি? শুধু কি ওর সৌন্দর্যকে ভালোবাসতি তাহলে? আদনান কথা বলার খেই হারালো। আরহাম নিজেকে শান্ত করে আদনানের হাত ধরে কিছু কথা বলে রুমের বাইরে গেল। 1 মিনিট 2 মিনিট যেতেই অস্থির আরহাম দৌড়ে এলো দরজার কাছে। ভেতরে কিছু ভাঙা শব্দ হলো। দরজা ধাক্কাতে থাকে। আরহাম 2 হাতে আঘাত করতে করতে ডাকে, এই আদনান, দরজা খোল। কি করছিস ওকে? ওকে ধরলে হাত কেটে নেবো তোর আমি। দরজা খোল। তোষার চেঁচামেচি শুনে আরহাম ঘামতে লাগলো। হঠাৎ দরজা খুলতেই হুড়মুড় করে ভেতরে ঢুকে চমকালো আরহাম। আদনানের মাথা ফেটে রক্ত পড়ছে। সামনেই কাচের ভাঙা গ্লাস। তোষা আরহামকে জড়িয়ে ধরলো, ফুপিয়ে কাঁদছেও। আরহাম কিছু বলার আগে আদনান বলল, আমি ওকে ধরিনি ভাই, ও নিজে উঠে আমাকে দেখে গ্লাস ছুঁড়ে মারল। ও তোমাকে ততটা চিনে যতটা তুমিও নিজেকে চিনো না। চেহারা একখানা সরু, হাজার আরহাম থেকে তুষ তার প্রাণ খুঁজে নেবে। যে পাগল ভালোবাসা চিনে তার সুস্থতা দিয়ে কি হবে? আরহাম কথা বলল না, ও শুধু চেয়েছিল ওর তুষ ভালো থাকুক। আরহামকে ছেড়ে আদনানের সাথে থাকলে হয়তো ভালো থাকতো, কিন্তু তা তো হলো না। তোষা ওকে গভীর থেকেও গভীরভাবে চিনে। তাহলে কি তুষার অ্যাসাইলেমে পাঠাবে ওর তুষকে? ছোট্ট একটা কেক হাতে দাঁড়িয়ে আরহাম কেকটা নিজ হাতে বানালো মাত্র। রাত 12টা বাজতে 5 মিনিট বাকি। আজ তার রাত তুষের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। ঘুমন্ত তোষাকে টেনে টুনে তুলল আরহাম। ঢুলু ঢুলু তোষা ফোলা ফোলা চোখে তাকালো। এলোমেলো তার চুলগুলো আরহাম আঙ্গুল চালিয়ে গুছালো। তোষার সামনে কেকটা এনে কানে চুমু খেয়ে ফিসফিস করে জানালো, হ্যাপি অ্যানিভার্সারি প্রাণ। তোষা বুঝলো না, তবে হাসলো। তার কানে সুরসুরি লাগছে। আরহামের কোলে উঠে বসলো আরাম করে। মৃদু হাসে আরহাম। তোষাকে আদর করে কাঁধে রাখে নিজের মাথাটা। অতঃপর দুজনে একসাথে কেকটা কাটলো। তোষাকে খাইয়ে দেওয়াতে মজা পেল। আরহামকে এখন দিবে না। একা একা আধা পাউন্ডের কেকটা খেয়ে ঢেকুর তুলল। আরহাম কিচ্ছু বলল না। তোষার মাথায় চুমু খেয়ে আবদারের স্বরে বলল, আজ ঘুমাস না আর প্রাণ? তোষা হামি তুলল। আরহামকে নিজের দিকে ঘুরিয়ে কপালে কপাল ঠেকিয়ে বলল, প্লিজ না প্রাণ, আজ ঘুমাস না। আজই তো শেষ। তোকে দেখি, আমাকে দেখ। এই আরহাম তো তোর সব শেষ করে দিল। আরহাম নিজেও শেষ প্রাণ। তোর ধ্বংসাবশেষটাই না হয়ে দেখি যাই আমি। আমাকে আজ রাতটাতে। তোষা বুঝলো না, ফেলফেল করে তাকিয়ে রইল। একটু পরই কি মনে করে গলা জড়িয়ে ধরল। আরহাম তোষা সহ উঠে দাঁড়ালো। আলমারি খুলে বের হলো গোলাপি এক প্রিন্সেস গাউন। তোষার পছন্দের চরিত্রে ডিজনিল্যান্ডের এক পোশাকের মতো। নিজ হাতে তোষাকে সেটাতে সাজালো আরহাম। কাঁধ সমান চুলগুলো ছেড়ে আছড়ে দিল। ফুটফুটে গোলাপি রঙে রাঙালো তোষার ওষ্ঠধর, ঠিক যেন প্রিন্সেস। তোষা বেজায় খুশি হলো। ঘুরে ঘুরে আরহামকে দেখালো সে। আরহাম ঢোক গিলল। সামনে কি হবে তা তার জানা নেই। আজ রাতটা বাদে তার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই, কিচ্ছু না। যদিও গত 6 মাস আগেই কথা ছিল তোষাকে অ্যাসাইলেমে পাঠাবে, কিন্তু ওর পা ধরে অনুরোধ করে আরহাম রেখেছে এখানে। নিজের সব মেধা খাটিয়ে চিকিৎসা করেছে। ফলাফল কতটুকু পেল জানা নেই। তবে তুষার সকালে নিয়ে যাবে তোষাকে। আজ তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী। আরহাম মোটেও মন খারাপ রাখবে না। সে দেখবে তার তুষকে, ভালোবাসবে তার প্রিন্সেসকে। একদিকে ফুটফুটে তোষা, অন্যদিকে আগুনে পোড়া আরহাম। হাত বাড়িয়ে আরহাম তোষাকে নিজের কাছে নিল। খুব ধীরে ধীরে তারা দুজন দুলছে। একসময় তোষা আরহামের বুকে মিশল। আরহাম থামল না। সে তার প্রিন্সেসকে নিয়ে বোল ডান্সে ব্যস্ত। আচমকা হাত পৌঁছালো তোষার পিছনে চেনে। এক টানে তা খুলে দিল আরহাম। হাত চালনা করলো পিঠময়। তোষা আরামে শব্দ করেও থেমে গেল। সময় পেরোলো। আরহামও থামলো। লাগিয়ে দিল চেনটা। তোষা মুখ তুলল গলা থেকে। আরহামের দিকে তাকিয়ে রইল নেশালো চোখে। আজ পরাজিত আরহাম সব দিক দিয়ে। সমাধি দিতে দেরি হলো না তার। সকাল 9টার কথা থাকলেও তুষার এলো 11টায়। তার নিজেরও মন চায় না তোষাকে আরহাম থেকে সরাতে, কিন্তু আর কত। 2 বছর জীবন থেকে গায়েব হয়ে গেল। এখন তো সবাই সবার মতো জীবনে এগিয়ে যাচ্ছে। তাহলে কেন তার পুতুলার আরহাম সেই বছর 2 আগেই আটকে থাকবে? তোষার সুস্থতা ছাড়া আপাতত তুষার কিছুই ভাবছে না। দরজায় নক হওয়ার প্রায় 10 মিনিট পর খুলল আরহাম। তুষার তো একবার ভাবলো হয়তো আরহাম খুলবে না, কিন্তু না, সে খুলেছে। ভেতরে ঢোকার পরই দেখলো টেবিল ভর্তি নাস্তা। তোষা এটা ওটা নাড়ছে। আরহাম ধীর কণ্ঠে বলল, আজ একসাথে খাবো ভাই। পুতুল, ওকে বুঝিয়েছি, কিছু বলবে না তোমাকে। তুষার আস্তে ধীরে তোষা থেকে একটু দূরে বসলো। আরহাম জুস এনে টেবিলে রেখে তোষার প্লেটে খাবার তুলল। তোষা সবকিছুই 2 হাতে ধরছে। আরহাম ওর মুখে মুরগির মাংসের টুকরা দিতেই তোষা একটু চুষে তা আরহামের মুখের সামনে ধরল। অনায়াসে তা খেয়ে নিল আরহাম। তুষার হা হয়ে তাকিয়ে রইল। এ কোন আরহাম? সেই আরহাম যে কারো ঝুটা তো দূর, কারো ছোঁয়া খাবারটাও খেত না, অথচ তোষার মুখের লালায় ভরা খাবার গিলে নিল। আচ্ছা, ভালোবাসা ঠিক কেমন হয়? এমন হয় যেমনটা তুষার চোখে দেখছে। তুষারকে খেতে না দেখে আরহাম তোষার মুখে খাবার দিয়ে বলল, ভাই, তোমার কি অসুবিধা হচ্ছে?
অন্য পাশে বসে খাবে? সোফায় দেই? তুষার অবশ্য সরল না, কিন্তু খেতেও পারল না। এমনটা না তার ঘৃণা লাগছে, হয়তো অন্য কেউ হলে এখানে খেতেই পারতো না। তোষাকে খাওয়ানো হতেই তুষার বলল, ওনারা নিচে অপেক্ষা করছে। আরহাম মাথা নিচু করে তোষাকে বুকে নিয়ে বসে রইল। তুষার সময় দিল, আরহাম ছাড়ল না। অগত্যা তুষার তাদের উপর আসতে বললেই 3 জন নার্স এলো। তোষা বড় বড় চোখে তাদেরকে দেখতে একজন খুব সাবধানে তোষার হাতে ইঞ্জেকশন পুশ করলো। তোষাকে যখন আরহাম থেকে সরাতে চাইলো তখনও ঢুলুমুলু তোষা বলছে, প্রাণ, আমাকে ছাড়ো কেন, ধরো। একসময় মেয়েটা জ্ঞান হারালো। আরহাম ঠায় বসা। তোষাকে ছাড়াতে গেলেই তুষার দেখলো তোষার হাতের মুঠোয় আরহামের শার্টের কোনা, যা ছাড়িয়ে দিল তুষার। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু করার কিছুই নেই। তোষাকে নিয়ে যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল আরহাম। তুষার ওর হাত ধরতেই দাঁড়া থেকে ছিটকে ফ্লোরে পড়ল। সুখ জিনিসটা কারো সহ্য হয়তো কারো হয় না। ভাগ্যে আরহাম তোষার সুখ জিনিসটা বোধহয় একদমই সইল না। ভাগ্যের নির্মম পরিহাসে আজ তারা আলাদা। আরহামের শিয়রের কাছে বসা ওর মা ভদ্রমহিলা বারবার চোখ মুছে যাচ্ছেন। একটু দূরে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন তুরাগ। উপরে উপরে নিজেকে যতটা কঠোরই দেখাক না কেন, ভেতরে ভেতরে তার করা হাহাকার কেবলমাত্র সেই টের পায়। তার প্রথম সন্তান আরহাম, তার প্রথম বাবা অনুভূতির জন্ম দিয়েছে এই আরহাম। এই ছেলেটাকে সে ভালোবাসে শুধুমাত্র পরিবারের যাতে ভাঙন না ধরে, তাই কোনোদিনও সে তোষা আরহামের বিয়ের পক্ষে ছিল না। তুহিন কোনোদিনও চায়নি আরহামের সাথে তার ছোট পুতুলকে বিয়ে দিতে। আরহামের হুটহাট রাগ ওঠা, নিজের জিনিস একদম নিজের করে রাখা, এসব কেই বা পছন্দ করবে? কোনো বাবাই চাইবে না আরহামের মতো ছেলের সাথে নিজের সন্তানের বিয়ে হোক। তুহিনও চায়নি। তুরাগ পরিবার ভাঙার ভয়ে ছেলেকে কত অপমান করে দূর দূর করে দিয়েছিল। তার সেই বুকের ধন আজ বিছানায় পড়ে আছে। ছেলের খোলা বুকে তাকিয়ে তার বুকটা ছ্যাদ করে ওঠে। অসংখ্য আঘাতে চিহ্ন, তাতে কামড়ের দাগগুলো যেন একদম তাজা। তুরাগের বুকে চাপ অনুভব হলো। মন চায় ছেলেকে বুকে চেপে ধরে রাখতে, অথচ সে অপারগ। কোনো এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে বাবা ছেলের মাঝে। আজ 3 দিন ছেলেটা হাসপাতালে ভর্তি। ডক্টর এখনো বলল না কি হয়েছে। তুষারের কাছে শুনলো আরহাম সুইসাইড করার চেষ্টা করেছে। কোন বাবা মায়ের কাছে ছেলে সুইসাইডের কথাটা মানুষ যতটা সহজে বলে, জিনিসটা কি আসলে এত সহজ? তোষাকে দেখে সোজা হসপিটালে ফিরল তুষার। ওর লাল হওয়া চোখ দেখে ওর মা দৌড়ে এসে ছেলের বুকে মাথা রেখে জড়িয়ে ধরল। অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুষার 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 ঠিক আছে? তুষার 2 হাতে মাকে জড়িয়ে রাখলো। একটু সময় নিয়ে ধুকপুক করা বুকে বলল, মা পুতুল। হ্যাঁ বল পুতুল, কি? ও ভালো নেই মা, ও ভালো নেই, শুধু কাঁদে। ওর মুখে ওর প্রাণ বাদে কোনো শব্দ নেই। আরহাম ছাড়া ও বাঁচবে না মা, ও মরে যাবে, ওখানে সত্যিই মরে যাবে, বাঁচবে না। আজ আমাকে দেখে দৌড়ে এসে পা জড়িয়ে ধরলো। বিশ্বাস করো মা, মনে হলো আমার কলিজাটা ফেটে যাচ্ছে। এতদিন আমাকে কত আঘাত করলো, সেই আঘাতে আমি এত কষ্ট পাইনি যত কষ্ট আজ ওর এই দশাতে পেলাম। ওখানে রাখবো না মা, ওখানে আমার পুতুল মরে যাবে। এক নাগারে কথাগুলো বলে থামলো তুষার। ওর মায়ের মনটাও কেমন আনচান করে উঠল। তুষার মাকে নিয়ে আরহামের কাছে গেল, তখনই আদনান এলো। পরিবারের সকলে উপস্থিত, এখানে অপেক্ষা আরহামের জ্ঞান ফিরবার। আদনান তুষারকে দেখেই বলল, ভাই ডক্টর আসছে, কথা বলে এসেছি। তুষার মাথা নাড়ল, কথা বলার শক্তি পেল না। রাত 8টা নাগাদ চোখ মেলে আরহাম। বুঝতে সময় লাগলো নিজের অবস্থান। আশেপাশে একে একে সকলকে দেখলেও দেখলো না ওর প্রাণকে। কিছু একটা মনে পড়তেই ফট করে উঠে বসলো। অমনি আদনান ধরল ভাইকে। ওর মা আরহামকে সজাগ দেখে ছেলের বুকে ঝাঁপিয়ে পড়ে অঝরে কেঁদে উঠলেন। আরহাম এক হাতে জড়িয়ে ধরে অস্থির হয়ে বলল, তুষ ভাই, তুষ। তুষার এগিয়ে এসে কিছু বলার আগেই আরহাম বলল, আমাকে নিয়ে চলো ওর কাছে, শুধু দেখবো, একবার দেখবো, কথা দিচ্ছি দূর থেকে দেখবো। আমার মন কেমন লাগছে, ও ভালো নেই ভাই। ছেলের পাগলামি দেখে তুরাগ এগিয়ে এসে হঠাৎ জড়িয়ে ধরল আরহামকে। মুহূর্তেই থমকে গেল আরহাম। আজ ঠিক কতটা বছর পর এক ভরসার বুক পেল সে। 2 হাতে সেই বাবা নামক মানুষটার পিঠ জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল আরহাম। পরিবেশটা মুহূর্তেই ভারী হলো। তুরাগের চোখ গলিয়ে পানি পড়ল। ছেলের মাথায় হাত বুলিয়ে শুধু ধরা গলায় বলল, তোর তুষ তোরই থাকবে বাবা, নিয়ে যাব ওর কাছে। আরহাম কান্নার চোটে কথা বলতে পারল না। আজ ঠিক কত বছর পর সে বাবা নামক ভালোবাসা পেয়েছে তা জানা নেই তার। গায়ে কোনো মতো এক শার্ট জড়িয়ে তুষার আর আদনানের সাহায্য গাড়িতে উঠল আরহাম। অস্থির হয়ে একবার নিজেই বলল, আমি চালাই গাড়ি। তুষার ওকে শান্ত স্বরে মানা করলো। আরহামের হাঁসফাঁস লাগছে, একদমই সহ্য হচ্ছে না। এই পথঘাট যা পেরোতে এত সময় লাগে। হাঁটু পর্যন্ত এক ফ্যাকাশে আকাশি রঙের ঢোলা জামা পরা তোষার। 3 জন তাকে চেপে ধরে আছে বেডের সাথে। শরীর মুচড়ে মুচড়ে উঠতে চাইছে তোষা, চিৎকার করে কাঁদছে গলা ফাটিয়ে।
ওর কণ্ঠনালী ভেদ করে শুধু একই শব্দ বেরোচ্ছে, প্রাণ। ভালোবাসা জিনিসটা বড় অদ্ভুত। এটা যেমন তোমাকে সুখের চাদরে মুড়িয়ে রাখবে, তেমনি ছুঁড়ে মারবে অতলে, যেখানে হারালেও তোলার কেউ নেই। একসময় তোষার চিৎকার বন্ধ করে দেওয়া হলো, তার মুখের ভেতর গুজে দেওয়া হলো রুমাল। হাত পা ছটফটিয়ে উঠল আরহামের প্রাণের। যাকে আরহাম তুলা তুলা করে বুকে পুড়ে রাখলো, সেই তোষাকে যখন ইলেকট্রিক শক দেওয়া হলো, তখন তার সারা শরীর কাঁপিয়ে হাত পা ছুড়ল। মেয়েটা লাভ হলো না। কেউ দয়া দেখালো না তোষাকে। চোখ গড়িয়ে পানি পড়ল। বড় বড় চোখ করে তোষা খুঁজলো, পেল না কাঙ্ক্ষিত ব্যক্তিকে। নেই, তুষার প্রাণ কোথাও নেই। অ্যাসাইলেমে ঢুকা মাত্র আরহাম যেন আরো অস্থির হলো। ভুলে গেল তুষারকে দেওয়া ওয়াদা। তুষার ওকে নিয়ে ডক্টরের ওখানে যাওয়া মাত্র জানা গেল তোষাকে শক দেওয়া হচ্ছে। আরহাম নেতানো শরীরটা যেন এটা শোনা মাত্র শিউরে ওঠে। সেলের দিকে দৌড়ে যেতে হা করে তাকিয়ে রইল আরহাম। চিৎকার করে ঢুকতে নিল ভেতরে। তুষার চেয়েও আটকাতে পারল না। সোজা ভেতরে ঢুকে একে একে সব তোষা থেকে খুলে দিল। তোষা শরীর ছেড়ে দিল। আরহাম গর্জে উঠে তোষার নামে মুখে অজস্র চুমুক খেতে খেতে ডাকলো, প্রাণ, আমার প্রাণ, এই যে আমি, কলিজা আমার, টাকা না, একটু টাকা, আমাকে মাফ কর তোষা, আমাকে মাফ কর। জ্ঞানহীন তোষা হয়তো জ্ঞানে থাকলে অবাক হতো আরহামের মুখে তোষা ডাক শুনলে। আরহাম সোজা কোলে তুলে নিল ওকে। কারো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। শুধু এক পলক লাল চোখে তাকালো উপস্থিত ডক্টরের দিকে। ওর নজরে কেঁপে উঠলেন তিনি। এদিকে তোষার সদ্য রিপোর্ট হাতে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে তুষার। মাত্রই ওর হাতে দেওয়া হয়েছে এটা। জানা নেই তুষারের কি বয়ে আনবে এই রিপোর্ট তোষা আরহামের জীবনে। একই সাথে দুটো বড় বড় খবর এবার যেন আরহামের সত্তা পর্যন্ত নাড়িয়ে দিল। তোষার দিকে তাকানোর মুখটা পর্যন্ত ওর নেই। শেখ বাড়িতে রীতিমতো কান্নার রোল পড়ে গেল। তোষাকে নিয়ে আরহাম সোজা ওর ফ্ল্যাটে চলে এসেছে। তখন পিছু পিছু তুষারও এলো। তবে তুষার সামনে যায়নি। রুমের থেকে প্রায় ঘন্টা খানেক পর বেরোলো আরহাম। তুষার ড্রয়িং রুমে মাথা নিচু করে বসে আছে। আরহাম এগিয়ে এসে ধপ করে তুষারের পাশে বসে পড়ল। মাথা নিচু করে বলল, আমি আমার ওয়াদা রাখতে পারলাম না ভাই, তুষকে ওই অবস্থায়। তুষার সহসায় থামিয়ে দিল আরহামকে। নিজের হাতের রিপোর্টগুলো দিল আরহামের হাতে। ভ্রুকুচকে তা হাতে নিল আরহাম। পাতাগুলো উল্টে হঠাৎ চোখ আটকে গেল পজিটিভ লেখা জায়গাটায়। শূন্য চোখে মাথা তুলে তাকালো তুষারের দিকে, অতঃপর আবার সেই লেখাটার দিকে। তুষার আরহামের পিঠে হাত রাখতে চমকে উঠল। চোখে ওকে তুষার চাইলো ভরসা দিতে, কিন্তু পারল না। উঠে দৌড়ে রুমে চলে গেল। এদিকে আরেকটা রিপোর্ট পড়ে রইল ফ্লোরে। এক ধ্যানে ওই রিপোর্টটার দিকে তাকিয়ে রইল তুষার। তোষাকে বাঁচানোর চেষ্টায় ব্যর্থ এক ভাই ঠায় বসে রইল, নড়ল না, শক্তি পেল না। আরহাম তোষার উপর এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। সারা মুখে চুমু খেতে খেতে আবেগী গলায় ডাকলো, এই প্রাণ, আমার প্রাণের টুকরো, আমার তুষ, জানিস কি হলো? আমি আবার বাবা হব। উঠ, আর কত ঘুমাবি? এই তুষ, উঠ না। ঢুলুমুলু তোষা নড়ে চড়ে শুয়ে পড়ল আবার। আরহাম ওর পেটটা উন্মুক্ত করে নজর দিল সেখানে। উঁচু হওয়া একটা থলথলে পেট। তুষটা অনেকটাই গুলুমুলু হয়েছে আগের থেকে। আগে যতটা ছিল তার থেকে অনেকটা বেশি মোটা হয়েছে, তাই বোধহয় বোঝা যায়নি। আরহাম নাক মুখ ডুবিয়ে দিল তলপেটে। একে একে দিতে শুরু করলো ওর ভালোবাসা। বুনে ফেললো এক ঝুড়ি স্বপ্ন। ভুলে গেল বাস্তবতা। আদৌ তার বুনন কতটা ভুল। তার তুষ কি স্বাভাবিক যে স্বপ্নগুলো স্বাভাবিক হবে? আরহামের সেই স্বপ্নই রয়ে গেল বোধহয়। ডক্টর সোজা বলে দিল তোষার বর্তমান শরীর বেবি ক্যারি করার ক্ষমতা রাখে না। এটা আরহাম জানে, তাই তো পাগল হয়ে ছুটে এসেছে তোষাকে নিয়ে। নিজের সবটুকু বিসর্জন দিয়ে আরহাম বলে উঠল, অ্যাবর্শন করবো আমরা। ওকে আজই অ্যাবর্শন করুন। আমার শুধু তুষকে চাই, আর কিচ্ছু না। ডক্টর আদিত্যর মায়া হলো খুব। আরহামের আগাগোড়া তার জানা, কোনো এক সময় কাছের বন্ধু ছিল তারা। আজ আরহামকে দেখলেই তার দীর্ঘশ্বাস বেরোয়। চেয়ার ছেড়ে উঠে এসে আরহামের পাশে বসলো ডাক্তার আদিত্য। ওর হাতে হাত রেখে বলল, অ্যাবর্শন সম্ভব না আরহাম, তুই নিজেও ডক্টর, বুঝিস এসব। 4 মাসের বেবিটাকে কিভাবে মারবো? আর তোষার বডি এখন এসব নিতে পারবে না, এটা সম্ভব না। আরহাম অসহায় চোখে তাকালো। তুষারের দিকে তাকিয়ে শুধু বলল, ভাই, আমার পাপ কি এতই বেশি? এই প্রায়শ্চিত্ত আমি আর কতদিন করব? তুষার কথা বলল না। ডক্টর আদিত্য আরহামের কাঁধে হাত দিয়ে বলল, ওর চিকিৎসা চালিয়ে যা, দেখ কি হয় সামনে। সবটা ছেড়ে দে উপরওয়ালার কাছে। আমি দোয়া করি আরহাম, তুই সুখী হ। আরহাম কথা বলল না। মানুষের মন মরে গেলে যেমন হয় আরহামকে তেমনই দেখালো। ছেলেটা আস্তে ধীরে হেঁটে তুষার কেবিনে চলে গেল। ঠোঁট দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে তুষার মাথার কাছে গিয়ে বসলো। ইলেকট্রিক শক দেওয়ার ফলে কিছুটা প্রভাব পড়েছে বেবির উপর। আরহামকে নিজেকে অসহায় লাগলো, বড্ড অসহায়। আজ তার মনে হচ্ছে সে মরে যাক, শুধু তার তুষ আর ছোট্ট প্রাণটায় সুখে থাকুক। রজনীর পর রজনী একা কাটিয়ে তথ্য এখন একাকিত্বকে ভয় পায় না। ঢাকা এসেছে আজ 2 দিন। ছুটিতে আসার কোনো ইচ্ছাই ছিল না। বাবার জোরাজোরিতে বাধ্য হলো আসতে।
খেতে বসেছে এমন সময় কলিং বেলটা বেজে উঠল। তথ্যর মা উঠে গিয়ে দরজা খুলতে কেউ একজন ওনাকে সালাম দিল। তথ্যর হৃৎপিণ্ড থেমে গেল মুহূর্তের জন্য। কার কণ্ঠ শুনলো এটা? ভাবলো একবার হয়তো এটার ভ্রম, কিন্তু না, ভ্রম না এটা। ওর মা তুষারের হাতটা ধরে তুষারকে খাবার টেবিলে বসিয়ে দিল। তুষার ওর বাবাকেও সালাম দিল। তিনজন এতটাই হেসে খেলে কথা বলছে যেন তারা অতি পরিচিত। তথ্য সবে খেয়াল করলো টেবিলে জামাই আদরের খাবার সাজানো। ঢোক গিলল তথ্য। তুষারের চেহারাটা এমন কেন? এমন ভাঙা চাপা ওর তুষারের না, এ বিষণ্ণ মুখ ওর তুষারের না। একটা শক্তপোক্ত মানুষের হঠাৎ এহেন দশা কেন? আজ কতটা মাস পর দেখছে তুষারকে। তুষার ওর দিকে তাকালো না। তথ্য মা ওকেও খেতে তাগাদা দিল। খেয়ে দিয়ে তথ্য নিজের রুমে চলে আসলো। তুষার শ্বশুর শাশুড়িকে সময় দিচ্ছে। রাত 1টা নাগাদ তুষার তথ্যর রুমে ঢুকলো। না অনুমতি না নক, সোজা ঢুকে জানালার পাশে দাঁড়িয়ে থাকা তথ্যকে জড়িয়ে ধরলো নিজের সাথে। কেঁপে উঠল তথ্য। আজ কত মাস পর ছোঁয়াটা পেল। আপন পুরুষটার আরো তীব্রকর ছোঁয়া পেতে চাইল তথ্য। ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে জানান দিল নিজের আবদার। তুষার এত মাস পর অন্তত তথ্যর মন ভাঙতে চাইল না, মেনে নিল সবটুকু আবদার। দিয়ে দিল নিজের দেহ, মনে জমিয়ে রাখা সবটুকু ভালোবাসা। সুখের সাগরে ভাসলো দুটি দেহ, একটি প্রাণ। দীর্ঘ থেকেও দীর্ঘ রজনী পার হলো প্রেমময় ভালোবাসাময় এক রজনী। তথ্যর জীবনের অপেক্ষা শেষ হলো। শেষ রাতে তথ্য মাথা রাখলো তুষারের উন্মুক্ত বুকে। বিড়বিড় করে বলল, অপেক্ষা যদি এত সুখ বয়ে নিয়ে আসে তাহলে আমি রাজি অপেক্ষা করতে। আজ সকল অপেক্ষা সার্থক তুষার, সব সার্থক। তুষার তথ্যর কপালে চুমু খেলো। চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, বেকার জামাইকে পেয়ে নিজেকে সার্থক বলছো? তথ্য আলতো কিল মারল তুষারের বাহুতে। ভুলেও আমার জামাইকে বেকার বলবেন না। অফিসিয়ালি ছেড়ে দিয়েছো? আমিও দিব। মেরে ফেলবো বোকামি করলে। আমি সংসার করতে চাই তুষার, আপনার ছানা বোনার মা হতে চাই। হোক না ছোট একটা সংসার, শুধু সুখ থাকলেই হলো। আপনি ছোট্ট একটা কাজ করবেন আর আমি কোমরে শাড়ি গুঁজে সংসার করব। তোমার মতো স্বাধীনচেতা মেয়ের মুখে এসব মানায়? এত সব জানি না আমি। প্লিজ তুষার, আমি আপনার কাছে আর কিছুই চাইলাম না, শুধু এতটুকু চাই, দিবেন না? তুষার শব্দ করে তথ্যর ঠোঁটে চুমু খেলো। জানান দিল তার সম্মতি। একে একে জানালো এত মাসের ঘটনা। তথ্য দেখা করতে চাইলো তুষার সাথে। তুষার ওকে জড়িয়ে ধরে বলল, নিব নিব ওর কাছে। আকাশ জুড়ে হেসে খেলে উড়ে যাচ্ছে একগুচ্ছ মেঘ। ধূসর নয়, বরং সাদা ঘন ফোলা ফোলা মেঘরাশি দৌড়ে বেড়াচ্ছে আকাশময়। রোদের ঝলকে মানুষ কমই বের হচ্ছে। এই তীব্রতা সহ্য করার মতো নয়। আরহামের রুমের বারান্দায় প্রচুর রোদ আসার কথা থাকলেও ততটা আসছে না। মূলত আসার সুযোগ পাচ্ছে না। তোষা যেদিন বারান্দা থেকে লাফিয়ে পড়তে চেয়েছিল তার কিছুদিন পরই নেট দিয়ে ঘেরাও করে দিয়েছিল আরহাম। সারা বারান্দাময় এখন সবুজের ছড়াছড়ি। তোষা কখনোই গাছপালা শখ করে না, তাই তার পছন্দ অপছন্দ বলে কিছু নেই। আরহাম নিজের ইচ্ছে মতো অসংখ্য ছোট ছোট চারা লাগিয়েছে এখানে। সুন্দর সুন্দর গ্রীষ্মকালীন ফুল ফুটেছে এখানে। দুপুর হতেই তারা নেতিয়ে যায়, আবার সন্ধ্যা হতেই গোলাপি রঙের সকাল সন্ধ্যা ফুলগুলো ঘ্রাণে বারান্দা মাতিয়ে রাখে। দরজা খোলা থাকলে সেই ঘ্রাণ রুমেও পাওয়া যায়। তোষার আবার এটা পছন্দ, অথচ এই গাছ আরহাম কিনে আনেনি, কোনো চারার সাথে হয়তো এসেছে। বলে না, আসল থেকে মানুষ সুদ বেশি ভালোবাসে, এখানেও তেমনটাই। তোষার ভালো লাগে সন্ধ্যা মালতী ফুল। নাক ডুবিয়ে সে ঘ্রাণ শুকে। সন্ধ্যা নামবে নামবে বলে এখনো আকাশে লালিমার দেখা মিলল না। বিকেলের দিকে রোদটা ধীরে ধীরে মিলিয়ে যাওয়া ধরে। তোষার কথা রাখতে আরহাম বারান্দায় নিয়ে এসে ফ্লোরে করা আর্টিফিশিয়াল ঘাসের উপর অতি সাবধানে বসিয়ে দিলে ওকে। পেছনে 2টা কুশন দিয়ে বলল, ঠিক আছে। তোষা হো বললেও আরহাম পুনরায় চেক করলো। নিজে আবার একটা কুশন তোষার পিঠে দিয়ে একটা দিল ওর মেলে রাখা পায়ের নিচে। তোষা মিষ্টি করে হাসলো। ওর এই গোল মুখটাতে চাঁদমুখো হাসির ফালি ঝরাঝরা সুখের ছিটে দিল আরহামের বক্ষপিঞ্জরে। ঠিক যেন তপতপে দুপুরে এক ফালি ভেজা মেঘের বর্ষণ। লোভাতুর আরহাম লোভ সামলাতে ব্যর্থ। এগিয়ে এসে তোষার গালে চুমু খেলো সময় নিয়ে। গাল লাগিয়ে ঘষা দিতেই তোষা উফ শব্দ করলো। আরহাম সরে এসে হাত রাখলো তোষার 7 মাসের পেটে। আদুরে হাত বুলাতে বুলাতে বলল, ব্যথা লাগছে এখানে? গালে। বলেই নিজের গালে হাত ঘষলো তোষা। আরহাম বোকা বোকা চোখে তাকালো ওর তুষের দিকে। নিজের অল্প বড় হওয়া দাড়িতে হাত বুলিয়ে বলল, দাড়ি বড় রাখবো ভাবলাম, আর কাটবো না। সুন্দর লাগবে না? কি বলিস প্রাণ? তুমি তো সুন্দরী। আরহাম হাসলো। তোষার কাছে ঝুঁকে আবারও শুনতে চাইলো সে আসলে এই সুন্দর কিনা। তোষা আরহামের গালে হাত রেখে বলল, এই যে তুমি সুন্দর, অনেক সুন্দর, আমার প্রাণ অনেক সুন্দর তুমি। আরহামের ভালো লাগে ওর প্রাণের করা প্রশংসা। আরহাম নিজেও জানে সে এখন পূর্বের ন্যায় সুন্দর নেই।
পেটানো শরীরটা আগের মতো নেই, চোখ দুটো গর্তে ঢুকে কেমন কালো দেখায়। নির্ঘুম রাত্রি তাকে কুড়ে কুড়ে খায়, কিন্তু আফসোস নেই এ নিয়ে। তোষাটার চোখে সুন্দর থাকলেই তো হলো। আরহাম উঠতে উঠতে বলল, একটুও নড়বি না, আমি আসছি এক্ষুনি। তোষা মাথা নাড়ল। আরহাম এলো 5 মিনিট পর। তোষাকে এখন খাওয়াতে হবে, এই সময় ক্ষুধা লাগে ওর। আরহাম এসে খাবার রেখে তোষার দিকে তাকাতেই আটকে উঠল। দ্রুততার সাথে ওর গালে হাত দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর? টাকা বল, কি হলো? কেন কাঁদিস? বাবু কি করেছে? কথা বল প্রাণ। তোষা চোখের ইশারে নিজের পা দেখালো। বুড়ো আঙ্গুলে একটা বড় জাতের পিঁপড়ে কামড়ে ধরে রক্ত বের করে ফেলেছে। মূলত এটা পিঁপড়া না, ভিন্ন জাতের কিছু, নিশ্চিত কোনো গাছে ছিল। আরহাম হাত দিয়ে ফেলে চেপে ধরে সেই আঙ্গুল ব্যথায় মুখ কুচকে রইল তোষা। পানি দিলেও জলা কমল না। উঠে গিয়ে তাড়াতাড়ি একটু পেঁয়াজ কেটে সেখানে ডলল আরহাম। মুখে 2-1 বার জলে জলে বলে চুপসে গেল তোষা। আরহাম শান্ত হলো। তোষার ভেজা গাল মুছে দিতে দিতে জিজ্ঞাসা করলো, পায়ে ছিল, ফেরিসনি কেন? তুমি না বললে নড়বি না এখান থেকে? কথাটা বলে নাক টানে তোষা। আরহাম কিছু বলল না। তোষার রিকভারি হচ্ছে, বলা যায় অনেক দ্রুতই হচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হতে পারেনি। সবটা বুঝে উঠতে এখনো সময় লাগে মেয়েটার। মাঝে মধ্যে ঠিক আগের মতো জেদ ধরে। সব কথা মনে রাখতে না পারলেও কিছু কিছু বিষয়ে যখন জেদ ধরে রেগে যায়, তখন বুকে প্রশান্তি পায় আরহাম। ওর মা বাদে সবার সাথেই টুকটাক কথা বলে, শুধু রাগী দৃষ্টিতে দেখে মাকে, যেন কোনো একটা চাপা রাগ কাজ করছে ওর মাঝে। হাজার কাঁদে ওর মা, তোষা মানে না। জানা নেই কারো এর কারণ। শেখ বাড়িতে নিতে চাইলে আরহাম মানা করেনি, কিন্তু তোষা এখান ছাড়া রাতে থাকে না। কেঁদে অস্থির হয়ে উঠে, ঠিক যেমন বিয়ের আগে সাফোকেশন হতো তা এখনো হয়, কিন্তু জায়গা ভেদে। এতে অবশ্য সবাই খুশি। প্রেগনেন্সির কারণে জটিলতা যতটা হওয়ার কথা ততটা হচ্ছে না। মাঝে মধ্যে বাবুর কিক খেয়ে তোষা ভ্যা ভ্যা কাঁদলেও পরে ভুলে যায়। আরহাম তাকে সাহায্য করছে, আমৃত্যু করবে। তোষার মুখে শেষ খাবারটুকু দিয়ে আরহাম উঠতে নিলে তোষা ওর হাত টেনে ধরে বলল, তুমি খাবে না? দুপুরে খেলাম না। তাহলে আমি কেন খেলাম? তোর ভেতরে যে বাবু। আমার ভেতরে? কিভাবে গেল? আরহাম এই দফায় ফিক করে হেসে ফেলল। ওর হাসিতে তোষাও হাসলো, তবে কারণ ছাড়া। তার হাসতে কারণ লাগে না। আরহাম নামক প্রাণটা হাসলেই তোষা হাসতে পারে। তথ্যর চাওয়া সেই ছোট্ট সুখের সংসারটা গুছাতে বড্ড ব্যস্ত। রিজাইন নিয়ে এই পর্যন্ত কয়েক দফা যে ঝগড়া হলো হিসাব নেই। তুষার কিছুতে রাজি নয়, আর এদিকে তথ্য রাজি না কাজ করতে। যদিও তুষারও থাকতো, তাহলে না হয় তথ্য কোয়ার্টারে থাকতো, সংসার করতো, কিন্তু এখন এই মেয়ে কিছুর বিনিময়ে রাজি না। ওরে এর নাদানিপনাতে মা বাবা ওকে ফুল সাপোর্ট দিচ্ছে, এটা দেখে রীতিমতো অবাক তুষার। তথ্যর বাবা নিজেও অবসরপ্রাপ্ত অফিসার, ওর মা গৃহিণী হলেও উচ্চশিক্ষায় শিক্ষিত। এদের মুখে মানায় এসব? তাদের একই কথা, একটা মাত্র মেয়ে, নিজের সুখ শখ পূরণ করেছে, এখন তার যদি সাধ হয় সংসার করতে, তারা বাধা দিবেন না। তথ্যকে বুঝাতে বুঝাতে অনেকটা সময় গেলেও যখন তথ্য মানল না, তখন তুষার তীক্ষ্ণ গলায় বলেছিল, এই রংচং তোমার কতদিন থাকে আমি দেখব তথ্য। যখন আমার সংসারে তোমার অবহেলা দেখব, তখন দেখাবো এই তুষার কি করতে পারে। সারা জীবন পড়ে আছে সংসার করার জন্য, এখন ক্যারিয়ারে ফোকাস করো। আমার কাছাকাছি থাকতে হবে এমন তো কোনো কথা নেই। দূরে থেকে কি বিগত 1 বছরে ভালোবাসা কমে গিয়েছিল? চাইনি তো, তাহলে এখন এসব কেন? চুপচাপ কথা শোনো, নয়তো বউ ধরে পিটানোর অভিযোগ শুনবে আমার নামে 2 দিন পর। চাকরি যাওয়ার টেনশন নেই, সেটা এমনিতেই নেই। তথ্য এই দফা এগিয়ে এসে তুষারের বুকে নিজের 2 হাত রাখলো, একটু ঝুঁকে মাথাটাও সেখানে রাখলো। তপ্ত শ্বাস ফেলে তুষারও জড়িয়ে ধরল ওকে। তথ্য তুষারের পিঠটাতে হাত বুলাতে বুলাতে মনের কথা জানান দিল, আপনি বললেন সারা জীবন পড়ে আছে সংসার করার জন্য। আমি তো দেখি না তুষার, কোথায় সময়? সময় কি হাতের মুঠোয় আটকানো যায়? যায় না তো। এই দেখুন, আপনার বয়স, আমার বয়স, এই বয়সে আমার 2টো করে বাচ্চা স্কুলে থাকার কথা, আর আপনার বাচ্চা কাচ্চা কলেজে থাকার কথা। নাকি ভুল বললাম? পুতুলের কত বছরের বড় আপনি? জানি না আমি। আমাকে কেন বাধ্য করেছেন কাজের জন্য? বললাম না, কিচ্ছু চাই না, শুধু আপনাকে চাই। মলিন শাড়িতেও আমি সুখ খুঁজে নেব তুষার, সুযোগ দিয়েই দেখুন। তথ্য নিরাশ করবে না। তথ্যর কথাতে দীর্ঘ শ্বাস ফেলা ছাড়া কিছুই করার ছিল না তুষারের। মেনে নিয়েছিল সবটা, কিন্তু তথ্য বিশ্বাস করতে পারেনি তুষারকে। এই লোকের কোনো ঠিক ঠিকানা নেই। রিজাইন লেটার পাঠিয়েছে আজ 4 মাস, এর মধ্যেও বার কয়েক তথ্যকে যেতে হয়েছে, ভ্যালিড রিজন দেখাতে হয়েছে। এখানে সবচাইতে বড় চাল তো তথ্য চলেছে তুষারের বিরুদ্ধে। তথ্য হঠাৎ তুষারের ডাকে অল্প কেঁপে উঠল তথ্য। শাশুড়ির কাছে বসেছিল এতক্ষণ। তুষার চিন্তায় চিন্তায় খাওয়া নেওয়া ছেড়েছেন উনি। শাসন ভালো, অবশ্যই ভালো, কিন্তু অতিরিক্ত শাসন একজন সন্তানকে তার মা বাবা ঠিক কতটা দূর করতে পারে তা তুষারকে না দেখলে বোঝা যায় না।
তথ্য উঠল না, ছাই বসে রইল। তুষার ডাকলো আরো 2 বার। ওর মা তথ্যর মাথায় হাত দিয়ে বললেন, আম্মু তুষার ডাকছে, যাও। পরে যাই। আমি ঠিক আছি আম্মু, যাও, হয়তো কিছু লাগবে। আড়ষ্টতার সাথে উঠে পা টিপে টিপে রুমের দিকে হাঁটা দিল তথ্য। তুষার গরম চোখ করে তাকিয়ে আছে ওর দিকে, হাতে তার পিলের পাতা। ঢোক গিলল তথ্য। তুষার কোনো মতে এখন বাচ্চা কাচ্চা চাইছে না। তথ্যকে বলেছিল সাবধানে থাকতে, তারা প্ল্যান করবে, কিন্তু ওই তথ্য বিশ্বাস করে উঠতে পারেনি তুষারকে। না জানি কখন তথ্যকে ফেলে চলে যায়। যেই লোক এক রাতে বউ রেখে চলে যায় তাকে কতটা বিশ্বাস করবে তথ্য। ধাম করে দরজাটা লাগাতেই তথ্য কেঁপে উঠল। তুষার পিলের পাতা ওর চোখের সামনে তুলে গম্ভীর কণ্ঠে কিছুটা ঝাড়ি দিয়ে বলল, পাতা খালি কেন? এটা তো নতুন পাতা। এক থাপ্পড়ে মুখ ভেঙে ফেলবো তথ্য। ইয়ার কি করা হচ্ছে? বিয়াদব মেয়ে, কথা শোনো না তুমি। বেশি বার বেড়েছে তোমার। আমাকে শেখাও তুমি। নতুন পাতা এটা, গত মাসে 3 পাতা এনেছি। কোথায় 1 পাতা? ও তো শেষ হয়নি, ছুঁয়েও দেখনি। তথ্য তড়িৎ বেগে মাথা তুলল। ও তো লুকিয়ে রেখেছিল। তুষারের চাহনি দেখে আরো তেতে উঠে বলল, ড্রয়ারে পিল ফেলে রাখতে তুমি কি ভেবেছো আমি টের পাবো না? আজ ড্রয়ার না হাতালে তো আমি জানতামই না। চোখের সামনে থেকে যাও তথ্য, জাস্ট গেট আউট। বলেই মাথা চেপে খাটে উপর হয়ে শুয়ে পড়ল তুষার। প্রচন্ড মাথা ব্যথা করছে ওর। তথ্য দীর্ঘশ্বাস ফেলে বিছানায় উঠে তুষারের চুলে হাত রাখলো। সময় নিয়ে টেনে টুনে দিল, অতঃপর আরো টেনে নিজের কাছে নিয়ে কপালে চাপ দিল। এই লোক ভালো হলো না, হবেও না। এখন তথ্যর পেটের কাছে টিটিং টিটিং করছে। তথ্যর হাসি পেলেও এই মুহূর্তে হাসা বারণ। তার বর মহাশয় কিছু পরখ করছে, করুক, দেখুক কি পায়। তুষার জহুরি চোখে পেট দেখে দুঃখে বলদের মতো প্রশ্ন করলো, বাবু কি আছে? কি জানি। হাসি চেপে উত্তর দিল তথ্য, বোঝো না? আপনি বোঝেন না? আমার পেটে যে বুঝবা। তো আমার একার ঠাকা যে বুঝবো? মানে? বাবু তো দুজনের হবে, তাই না? তাহলে আপনারও তো ফেল হওয়ার কথা। মেরে টকটা বানাবো তোমাকে। দিন দিন ইতর হচ্ছ। টেস্ট করিয়েছিলে? বেকার বরের টাকা পয়সা থাকলেই না টেস্ট করব। খোটা দিচ্ছ? দিলাম, তাতে কি? সত্যি বলো না? বললাম না, বেকার বর কেটে এনে দিলেই টেস্ট করব। তুষার প্রায় ঝড়ের বেগে উঠে গায়ে টি শার্ট জড়িয়ে বেরিয়ে গেল। হাতে 3টা কিট নিয়ে ফিরল সে। তথ্য জিজ্ঞাসা করতেও বলল, একদম শিওর হতে হবে? 3 কোম্পানির 3টা। তথ্য 3টাই হাতে নিল। ওয়াশরুমে ঢুকে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। 5 মিনিটে 7 বার ডাক পড়ল তুষারের। মুচকি হেসে বেরোলো তথ্য। 3টা কিটই দিল তুষারের হাতে। তুষার কিট হাতে ব্যাবলার মতো দাঁড়িয়ে রইল। তথ্য মুচকি হেসে জড়িয়ে ধরল ওকে। হাসতে হাসতেই বলল, নতুন প্রাণের খবর শুনে তথ্যর প্রাণ পাগল হয়ে গেল। আরহামের মেজাজটা আজ একটু খারাপ হয়ে আছে। এই 2 দিন ধরে তোষা ভীষণ জ্বালাচ্ছে। এর কোনো ধরাবাঁধা কারণ নেই, শুধুই এটা ওটা নিয়ে জ্বালাচ্ছে। রাতে ঘুমে ঢুলবে অথচ ঘুমাবে না। ওর চোখে ঘুম নেই মানে আরহামের চোখেও ঘুম নেই। ঘুমই না, চোখে মুখে আরহামের শরীর ম্যাচ ম্যাচ করছে। এর মধ্যে তোষার আজগুবি কিছু বায়না ওকে আরো জ্বালিয়ে তুলছে। প্রাণ। তোষার ডাকে আরহাম তাকালো। গায়ে ভেজা টি শার্টটা লেপটে। গরমে কিচেনে তোষার ফরমায়েশ করা মাটন রান্না করতে এই দশা। এর সাথে খাবে ছিদ্রুটি। আরহামের হাত এই রুটি বানাতে ভীষণ কাঁচা। পরপর রেসিপি দেখলেও সে বানাতে পারলো না, হচ্ছেই না। শেষমেশ না পেরে রুটি বানালো তোষার। ফ্যাট খাওয়া নিষিদ্ধ, অথচ মেয়েটা এখন ভাজা পোড়া খাচ্ছে ঠেসে ঠুসে। সাথে 2-1টা আরহামের মুখেও ঠেসে দিবে। আজ সকালেও বায়না ধরেছিল আলু পরোটা খাবে। ঘুমে ঠুলু ঠুলু আরহাম ভাবলো কয়টাই বা খাবে। 2টো বানাতে বানাতেই চুলা থেকে শেষ করে দিল তোষা। এতেও পেট ভরেনি তার। আরহাম কত বলল একটু ফল খেতে, কে শুনে কার কথা। অন্য রুমে গিয়ে বালিশ মুখ গুজে বসেছিল তোষা। না পেরে আরো 2টো বানিয়ে তোষার সামনে দিতেই তোষা হাসি হাসি মুখে খেয়ে নিল। সারাটা দিন জ্বালিয়ে মেরে এখন ডাকা হচ্ছে। আরহাম গায়ের ভেজা শার্টটা খুলে ওয়াশরুমে ছুড়ে দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।